অবজারভেশন গুলোকে স্টাডি করছিলাম। যারা এখানটায় নতুন আজকে জয়েন করেছে তাদের জন্য কিছু কথা বলে রাখি। ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর ভিতুল কাসের অবজারভেশন এবং অর্গানম দুইটাকে কাছাকাছি রাখলেই তবে সুন্দরভাবে বোঝা যায় জিনিসগুলাকে। কেন এই অবজারভেশন গুলো আমাদেরকে জানা লাগবে? বিকজ যদি আমরা একটা ক্রনিক পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যাই এবং একটা ঔষধ প্রেসক্রিপশন করার পরে শুধুমাত্র তার মাথার যন্ত্রণা কমেছে বা পেট ব্যথা কমেছে বা পেশাবের জ্বালা যন্ত্রণা একটু কমেছে বা কনস্টিপেশন একটু কম হয়েছে, এইটুকু ইনফরমেশন আমাদের কোনো কাজেই লাগে না। আচ্ছা, আমার সাউন্ড একদম পরিষ্কার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার, ক্লিয়ার। ওকে, তো এইটুকু ইনফরমেশন আমাদের জন্য যথেষ্ট নয়, বিকজ আমাদেরকে একটা হোল ইউনিট একটা মানুষের ট্রিটমেন্ট করতে হয়। সেখানটায় তার কয়েকটা সমস্যার একটু কমে যাওয়া বা বেড়ে যাওয়া তার উপর কোনো কিছুই ডিপেন্ড হয় না, বা সেটাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বলা যায় না। সেটা অ্যালোপ্যাথিক হতে পারে, সেটা মিশ্রপ্যাথিক হতে পারে, আয়ুর্বেদিক ইউনানি হতে পারে। বাট অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, অ্যাজ এ ডক্টর হ্যানিম্যানের যে সমস্ত অ্যাফরিজমস গুলো আছে, সে সমস্ত অ্যাফরিজমে তিনি একটা স্বাস্থ্যের বা চিকিৎসার সঠিক সংজ্ঞাকে পেশ করেছেন, এবং তার অ্যাপ্রোচ হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ টোটাল মানুষটা ঠিক হইতে হবো। শুধুমাত্র তার কয়েকটা লোকাল সমস্যা কমলে সেটাকে আমরা কিওর বলতে পারি না, সেটাকে আমরা চিকিৎসা বলতে পারি না, সেটাকে আমরা ট্রিটমেন্ট বলতে পারি না। মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্যা হচ্ছে যে আমাদের কোনো জায়গায় এইভাবে শেখানো হয় না যে একটা রেজাল্টকে আমরা কেমন ভাবে বিশ্লেষণ করতে পারি। আগেকার যুগের মানুষের ধারণা ছিল যে যদি তার সমস্ত সমস্যা কমে যায় তবে মেডিসিনটা সিমিলিমাম হয়েছে, নাহলে ডাক্তারেরই ভুল, সব ভুল সেই ডাক্তারের ঘাড়ে গিয়ে চাপে। ডাক্তারও তখন হতাশার মধ্যে ভুগে, আল্লাহ আমি হয়তো সিমিলিমাম মেডিসিনটা প্রেসক্রিপশন করতে পারি নাই। কিন্তু পরবর্তীকালে ভিতুল কাস যখন তার 1 থেকে 2 লক্ষর মতো কেস তিনি সলভ করেন এবং দীর্ঘ 60-70 বছর পর্যন্ত তিনি মেহনত করেন হোমিওপ্যাথিতে, তখন তিনি দেখেন যে শুধুমাত্র ডাক্তারের ভুল নয়, পেশেন্টের মধ্যেও ভুল আছে। এমন কিছু পেশেন্ট আসতেছে যারা খুবই রোগজীর্ণ, নানান ধরনের ক্রনিক ডিজিজ এবং মায়াজেমেটিক কমপ্লেক্সে ভুগছে, তাদের রেজাল্ট এক ধরনের আসতেছে। এবং আরেক ধরনের পেশেন্ট, গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো, অ্যাকিউট ছাড়া যাদের কিছু দেখা যায় না, তাদের ক্ষেত্রে রেজাল্ট ভ্যারি করতেছে। এই সমস্ত কিছুকে তিনি সামনে রেখে 22 অবজারভেশন ক্রিয়েট করে, ব্যাপারটা বুঝছেন? এবং সেখানটায় তিনি এই রেজাল্টের ভ্যারিয়েশনকে খুব ভালো মতো বুঝছেন, এবং যে জায়গাতে ঠিকঠাক মতো পেশেন্ট রেসপন্স করছে না মেডিসিনের প্রতি, সেখানটায় কি করণীয়, কি করতে হবে, কিভাবে সেই সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করে করে আস্তে আস্তে ঠিক একটা সঠিক জায়গায়, যেটা ডক্টর হ্যানিম্যান চেয়েছিলেন সেই জায়গায় আসবে, হ্যাঁ, সেই সমস্ত কিছু তিনি পুঙ্খানুরূপে বিশ্লেষণ করেছেন। আজকের আমরা সেগুলোকে বোঝার চেষ্টা করার জন্যই আজকে বসেছি। আমরা অলরেডি আমাদের 8টা ক্লাস হয়ে গেছে, আজকে 9ম ক্লাস। আমরা খুবই স্থির ভাবে এগোচ্ছি এবং প্রতিটা পয়েন্টকে টাচ করার চেষ্টা করছি, এবং প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে রেজাল্টের যে ভ্যারিয়েশন, যে পার্থক্য সৃষ্টি হচ্ছে, সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই সমস্ত টপিককে পুঙ্খানুরূপে বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করছি। আজকের সেই ক্লাসেরই কন্টিনিউয়েশন, অবজারভেশন নাম্বার 9। তাহলে এই পর্যন্ত যারা নতুন এসেছেন তারা সবাই ঠিকঠাক মতো বুঝছেন কেন অবজারভেশন দরকার, কিসের জন্য দরকার, কেন এত মাথা পেঁচাপেচি, কেন এত পড়াশোনা করতে হবে, কি দেখতে হবে ক্লিনিকে। একটা পেশেন্টকে ঔষধ দেওয়ার পরে সে হঠাৎ করেই ভালো হয়ে যায় না। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুবই সহজ, আবার খুবই কঠিন। ক্রনিক ট্রিটমেন্টের ক্ষেত্রে তো অনেক দক্ষ হোমিওপ্যাথি ডাক্তারও ভালো মেডিকা, ভালো রেপার্টরি সবকিছু থাকার পরে ব্যর্থতার মুখ দেখেন, এবং সেখানটায় যথেষ্ট পরিমাণে মানসিক শক্তি অর্থাৎ ধৈর্যের দরকার, এবং হচ্ছে প্রিজুডাইজড অবজারভেশনস অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যে নিজের ইগো অহংকার, যে আমি ঠিক কি ভুল, এই সমস্ত কিছু ইগো অহংকারকে সরিয়ে রাখা, হ্যাঁ, শুধুমাত্র পেশেন্টের কল্যাণ বা পেশেন্টের ভালো সেটা কিভাবে ঘটতে পারে, এটাই থাকে ফোকাস বা টার্গেট, রাইট? সেই
ফোকাস পাওয়ার নিয়ে আমরা অবজারভেশন গুলোকে এবং পেশেন্টের ক্লিনিক্যালি প্রডিউস হচ্ছে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং নেক্সট কি হতো সেটাকে বুঝার চেষ্টা করা। তারই কন্টিনিউশন আজকের অবজারভেশন নাম্বার 9, short aggravations followed by local and general ameliorations and partial relapse after 1 month. এই পেশেন্টের ধরেন এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ আছে, যারা নবাগত তাদের গ্রাফটাকে একটু বলে দিই। ইট ইজ ইন্টেন্সিটি অফ সিমটমস, উপরের দিকে গেলে সিমটমস এর তীব্রতা, রোগী একটা নির্দিষ্ট রোগের ইন্টেন্সিটি বা তীব্রতা নিয়ে আপনার ক্লিনিকে এসছে, এটা যত উপরের দিকে যাবে এই জায়গা থেকে যদি স্টার্ট হয় তার মানে রোগী খুবই প্রচন্ড কষ্টের মধ্যে আছে, আর এই জায়গা থেকে স্টার্টিং হলে তাহলে বোঝা যাবে যে রোগী খুবই কম কষ্টের মধ্যে আছে। সো ইট ইজ ইন্টেন্সিটি অফ সিমটমস, আর এটা হচ্ছে টাইম পিরিয়ডস, এই যে এটা চলে গেছে টাইম পিরিয়ডস 1 month আফটার, এটা ধরেন 15 days। ই ফর এনার্জি লেভেল, মেন্টাল ইমোশনাল লেভেল এন্ড চিফ কমপ্লেন্স বা লোকাল ক্লিনিক এসছে। তাহলে এই গ্রাফটা আমরা প্রত্যেকেই বুঝছি, ঠিক কিনা? এখানে যারা আছেন তারা প্রত্যেকে এই গ্রাফটাকে অনেকবার দেখছেন এবং বুঝছেন, তবুও যারা নতুন তাদের জন্য একটু বলে রাখি, কেননা বুঝতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, শর্ট অ্যাগ্রাভেশনস ফলোড বাই লোকাল এন্ড জেনারেল অ্যামলারেশনস, অর্থাৎ প্রত্যেকটা পেশেন্টের পুরো সিস্টেম, এক কথায় এনার্জি লেভেল থেকে মেন্টাল ইমোশন লেভেল থেকে চিফ কমপ্লেন থেকে লোকাল বা জেনারেল ফিজিওলজি, অর্থাৎ পেশাব পায়খানা ঘাম ঘুম এই সমস্ত জেনারেল ফিজিওলজি সবকিছু একটু শর্ট অ্যাগ্রাভেশন একটু বেড়ে গিয়েছিল, এই যে বাড়ার লাইন এই পর্যন্ত বেড়ে গিয়েছিল, এই তীব্রতায় রোগী এসেছিল, এতটা অংশ বেড়েছিল, অর্থাৎ 2-3 দিন খুব বাড়াবাড়ি ছিল, মানসিক অস্থিরতা, মেজাজ কেদমিটা, শক্তি লাগতো না, ঘুম লাগতো খালি, এরকম টাইপের অ্যাগ্রাভেশন হয়েছিল। আর তার সাথে ধরেন চুলকানির জন্য বা হারপেটিক ইরাপশনস বা এক্সিমা বা যে সমস্যার জন্য এসেছিল সেটাও একটু বেড়েছিল, 2-3 দিন যাবত খুবই বেড়েছিল, তারপরে আবার ধীরে ধীরে কমা শুরু হয়েছে। বাট যখন কমতে কমতে এই লাইনে আসলো, তারপরে দেখা যাচ্ছে কিছুটা হচ্ছে কি কমার পরে ফের আবার কিছুটা বেড়েছে, অর্থাৎ বেড়েছে কিন্তু খুবই এমন কিছু হয় নাই যে এই পর্যন্ত পৌঁছে গেছে, ফের কিছুটা ফের আবার বেড়েছে, হালকা করে একটু বেড়েছে, অর্থাৎ পার্সিয়াল রিল্যাপস হয়েছে, অর্থাৎ কিছু সিমটমস আবার ফেরত এসছে। এটাই হচ্ছে রেজাল্ট। তো আজকের যে লেকচার আমরা অ্যাটেন্ড হয়েছি আমরা সবাই, তো আমরা আজকে কি শিখতে চলেছি, আজকের ক্লাসের পার্ট কি, আজকে আমরা কি কি বিষয় জানবো। নাম্বার 1 হচ্ছে রিয়েল রিল্যাপস হয়েছে কিভাবে বুঝবো। অধিকাংশ হোমিওপ্যাথিক ডাক্তার যারা ঠিকঠাক মতো বা যারা খুবই ভালো প্র্যাকটিস করেন তাদের কথা আমি বলতেছি না, বেশি নবাগত হোমিওপ্যাথি বা যারা নতুন নতুন নানান ধরনের সমস্যার ক্লিনিকের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং হচ্ছেন, তাদের জন্য যে সত্যিকারের অর্থে রিয়েল রিল্যাপস হয়েছে, রিল্যাপস অর্থাৎ ওষুধ কেটে গেছে, আমরা এক কথায় বাংলায় কি বলি, ওষুধ কেটে গেছে, ওষুধ কেটে গেছে, রিয়েল রিল্যাপস হয়েছে কিভাবে বুঝবো। এগুলা হোমিওপ্যাথিক সোসাইটিতে খুলে আলোচনা হয় না, শুধু হয় কি মেট্রিয়া মেডিকা একোনাইট ভেলোজনা পালসেটিলা এই নিয়ে শুধু আলোচনা হয়। আর কি আলোচনা হয়, মিয়াজমের পেছনে সবাই ভাগা ছুটতেছে, আর জিনিসটা কি সেটা এত বেশি কনফিউশন ক্রিয়েট হয়েছে, সবকিছু ধুলোই মাটি অন্ধকার হয়ে গেছে। আর কি রেপার্টরি, নতুন রেপার্টরি সংযোগ, মানে রেপার্টরির ব্যাপারটাকে অনেক বেশি পরিমাণে ইনক্লুড করা হয়েছে। আর এখন আবার এসছে এআই টেকনোলজির সাথে হোমিওপ্যাথিক কম্বিনেশন করছেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমাদের জানিয়ে রাখি, অবশ্যই আপনি করাই যাবে না। বর্তমানে আবার অ্যালোপ্যাথি জগতেও একটা পরিবর্তন আসতেছে, সেখানটায় ন্যানো টেকনোলজি ব্যবহার করে জেনেটিক্যালি ভাবে ওষুধ দেওয়ার কাস্টমাইজ না কি বলো, অর্থাৎ
আমরা যে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেম বলি, ওরা আবার একটা নতুন ভাষ্য বার করছে, হ্যাঁ, যে কাস্টমাইজ মেডিসিন দেওয়া হবে, অর্থাৎ স্বতন্ত্র ঔষধ দেওয়া হবে প্রত্যেক রোগীকে। একই টিবি রোগে সবারই যে একই ধরনের অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হবে, অ্যাকচুয়ালি তা নয়। সেরকম ধরনের একটা ব্যাপার সেবা চলতেছে। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি প্রিন্সিপালকে তারা উল্টো ভাবে সম্মান করতেছে। ডাইরেক্ট করতে গেলে একটু সম্মানে বাদে, তো বড় ভাই টাইপের ব্যাপার। তো এখন আবার পার্সোনালাইজড মেডিসিনের ধারণা আসতেছে, যে পার্সোনাল, প্রত্যেকের পার্সোনাল মেডিসিন দিতে হবে। তো যাক, আরো সমস্ত কথা নাই, কথা বলছিলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় একটা জিনিস বোঝার চেষ্টা করে যে এআই টেকনোলজি আপনাকে অনেক ইনফরমেশন দেবে, অনেক তথ্য দিবে। আপনার সেল টিস্যুর মধ্যে এমন রোবোটিক ব্যাপার স্যাপার নিয়ে আসবে যে সেল টিস্যু সমস্ত পিকচার পুরো ম্যাপিং করে ফেলতে পারবে, পুরো বডির কোথায় কি আছে না আছে, রাইট? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হোয়াট ইজ ইমোশন? ইমোশনকে কখনো এআই টেকনোলজি টাচ করতে পারবে? এআই টেকনোলজি ইমোশনকে টাচ করার ক্ষমতা আছে? মানুষের ইমোশন? এআই যত বড় ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, আর হোমিওপ্যাথিক সোসাইটিতে দেখেন, হোমিওপ্যাথির জায়গা কখনো এআই টেকনোলজি নিতে পারবে না। হ্যাঁ, সে ফিজিক্যাল ফিজিওলজির অনেক পরিবর্তন, হ্যাঁ, জেনেটিক যে জিনগত কোডিং, অনেক কিছু সে জানতে পারে, বুঝতে পারে, বলতে পারবে ভবিষ্যতে মানুষকে। কিন্তু হোয়াট অ্যাবাউট ইমোশন? ইমোশনের কি হবে? সো হোমিওপ্যাথিক পুরো জায়গাটাতে এআই কখনোই কমপ্লিটলি ভাবে হস্তক্ষেপ করতে পারবে না, অ্যালোপ্যাথিক সিস্টেমে করতে পারবে, কিন্তু হোমিওপ্যাথিক প্রোটেকশন আছে। বিকজ একটা মানুষকে না বুঝলে আপনি হোমিওপ্যাথিতে কখনো একটা সঠিক মেডিসিন প্রেসক্রিপশন করতে পারবেন না। এবং ইমোশনালি ভাবে ক্ষতিগ্রস্ত বা ইমোশনালি ভাবে চেঞ্জেড, আর কিভাবে চেঞ্জ হয় ইমোশন, সেটাকে ধরাও বিরাট জটিল ব্যাপার। মানব মস্তিষ্ক এত জটিল, পৃথিবীতে সৃষ্টিকর্তা সব থেকে যদি জটিল জিনিস কিছু বানায় থাকে, সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, ব্রেন। তাকে আকুপাই করা এত ইজি ব্যাপার নয়। সো হতাশার কোনো কারণ নয়। আর এআই এর উপরে যারা ডিপেন্ডেন্ট, তারা কখনোই একটা হোমিওপ্যাথিক মেডিসিন একটা রুগীকে এই পোর্শন, আপনি লোকাল সমস্যা ভালো মতো জানলেন, আপনি মাইন্ডের কিছু তথ্য নিতে পারবেন, সমস্যা নাই। এআই এর মাধ্যমে আপনি ফিজিক্যাল জেনারেল পর্যন্ত হ্যাক করতে পারবেন, কিন্তু আপনি একটা মানুষের ইমোশনকে হ্যাক করতে পারবেন। ইমোশনের ব্যাপারে টোটালি তথ্য এআই কখনোই দিতে পারবে না, বিকজ তার মধ্যে সেই ধরনের জিনিস নাই। যদিও বিজ্ঞানীরা চেষ্টা করতেছে মানুষের হিউম্যান ব্রেনের ইমোশনকে কপি করে, কিন্তু এটা জৈবিক প্রক্রিয়া, এটাকে কখনো যান্ত্রিক ভাবে করা সম্ভব নয়। তো যাই বলুক না কেন, কখনোই আপনি প্রতারিত হবেন না, এবং আপনি কখনোই হচ্ছে কে কোনো ভুল জিনিসের উপর ডিপেন্ড করবেন না, রাইট? এই পর্যন্ত গেল ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আলোচনা হয়, অনেক মেডিসিন নিয়ে আলোচনা হয়, কিন্তু রিয়েল ওষুধটা যে কেটে গেছে সেটা বুঝার মতো কি ধারণা থাকতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা কেউ বুঝি না। খুব কম লোক, কম হোমিওপ্যাথিক ডাক্তার বুঝে থাকে রিয়েল রিল্যাপস কিভাবে বোঝা যায়। নাম্বার 1, তাহলে আমাদের ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে এই যে ব্যাপারটা আছে এখানটায়, দেখেন যে পার্সিয়াল রিল্যাপস। এখন প্রশ্ন আসে যে রিল্যাপসটাই কি, এটাই তো আগে বুঝালাম। হতে চলেছে। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি রিল্যাক্স হয় ব্যাপার স্যাপার যদি আমরা বুঝতে থাকি, দেন আমাদের হাতে দুইটা। শোনা যায়নি, 1 নাম্বারটাই শোনা যায়নি স্যার। শোনা যাচ্ছে?
স্যার কথা কেটে কেটে আসছে স্যার, কথা কেটে কেটে আসছে স্যার। হ্যালো, এবার শোনা যাচ্ছে ভাই? জি স্যার। মানে ভাই শোনা যাচ্ছে? জি জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যালো, এবার শোনা যাচ্ছে না পরিষ্কার? জি স্যার। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে রিয়েল রিল্যাপস হয়েছে কিভাবে বুঝবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি রিল্যাপস হয়, সাপোজ আপনি একটা ওষুধ দিয়েছেন, ওষুধটা কেটে গেছে কোনোভাবে, পেশেন্টের কামো, উল্টাপাল্টা খাওয়া দাওয়া, আচার আচরণ, পরিবেশ, নানা ধরনের প্রেশার, স্ট্রেস, এই সমস্ত কারণে হয়তো মেডিসিনটা কেটে গেছে, বা কোনো অ্যান্টিডোট টাইপের অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে ফেলছিল, কেটে গেছে, যাই হোক কোনো ভাবে কেটেছে। তখন দুইটা সিচুয়েশন আমাদের হাতে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে পূর্ববর্তী রেমেডি রিপিটেশন। যেই ওষুধটাই আপনি দিয়েছিলেন, ধরেন আর্সেনিকাম অ্যালবাম দিয়ে আপনি কেসে স্টার্ট করেছিলেন, এখন আর্সেনিক অ্যালবাম দিতে হবে নাকি না অন্য কিছু দিতে হবে, সেটা আমি কিভাবে বুঝবো? তাহলে প্রথম প্রশ্ন এখানটায় মনের মধ্যে ক্রিয়েট করে যে কখন পূর্ববর্তী রেমেডি, অর্থাৎ যেটা দিয়ে আপনি স্টার্ট কাজ শুরু করেছিলেন, পূর্ববর্তী রেমেডি কখন রিপিট হবে, সেই রিপিটেশনের সাইন কি, আমি কেমনে বুঝবো যে আমার সেই আর্সেনিকাম অ্যালবামটাই ফের লাগবে? এটা কি বুঝিয়ে বলে না? তাহলে ক্লাসের পর ক্লাস আমরা করেই চলি, কিন্তু আসল জিনিসগুলোকে কেউ হাতে কলমে শেখাতেই চায় না। অদ্ভুত ব্যাপার। আবার এটাও কেউ বলে না যে কখন নতুন ওষুধ প্রেসক্রিপশন হবে। ধরেন আপনার আর্সেনিকাম অ্যালবামের কাজ শেষ হয়েছে, এবার আপনার হয়তো কার্সিনোসিন এক ডোজ লাগতে পারে, অথবা আর্সেনিকাম অ্যালবামের কাছাকাছি মেডিসিন, ধরেন অস্থিরতা কমে গেল, ইনফ্লামেশনের জন্য যে কোনো একটা মেডিসিন, ধরেন পুরানো ইনফ্লামেটরি মেডিসিন সাইলেসিয়া, তো সাইলেসিয়া কখন লাগবে? বা হয়তো আপনি নেট্রামিওর প্রেসক্রিপশন করেছিলেন, এখন আপনার দরকার নেট্রাম সালফ, তো এই নেট্রাম সালফের অর্থাৎ দ্বিতীয় মেডিসিন বা নতুন একটা মেডিসিন আসতেছে নেট্রাম সালফ, তো কখন এই নতুন ওষুধটাকে প্রেসক্রিপশন করতে হবে, এ ব্যাপারে কেউ কিছুই বলে না, রাইট? ধরেন আপনি বেলেডোনা প্রেসক্রিপশন করেছিলেন, এবার লাগবে ক্যালকেরিয়া কার্ড, তো আপনি ক্যালকেরিয়া কার্ড কিভাবে প্রেসক্রিপশন করবেন, কখন এই নতুন ওষুধটা প্রেসক্রিপশন হবে, এই ব্যাপারে কেউ কিছু বলে? গেল এই ব্যাপারটা গেল। চতুর্থ নম্বর ব্যাপার আজকের এই আলোচনা থেকে, ডক্টর ফিতুল কাসের এই আলোচনা সবকিছু আমার কিছুই না ভাই, আমি তার পায়ের নখের যোগ্যও নাই, শুধু আমি তার যেটুকু বুঝেছি স্যারকে স্টাডি করে দেখে তার ক্লাস করে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সঠিক সিমিলিমাম ওষুধের ক্রিয়া, আপনি একটা ওষুধ দিলেন পেশেন্টকে, বা একটু গালটা খুলো, এক পুরি আপনি ঢেলে দিলেন, বা এক পুরি আপনি পানিতে দ্রবীভূত করে দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে, তো আপনি কেমনে বুঝবেন যে এটা সঠিক সিমিলিমাম? ভাই, সঠিক সিমিলিমাম বোঝার রাস্তা কি? রাইট, পেশেন্টের মধ্যে তো দেখেন, আমি যদি বিষ খাই তো সঙ্গে সঙ্গে আমার শরীরে বিষের এফেক্ট চলে আসে, ঠিক কিনা বলেন? আমি যদি এখানটায় পয়জন খাই, কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আমি যদি বিষ খাই, তাহলে এক্ষুনি আমার শরীরের মধ্যে বিষের সিমটমস গুলো চলে আসবে, আমার শ্বাসকষ্ট হবে, গায়ে দরদর করে ঘাম আসবে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, অচেতন হয়ে যেতে পারি, ব্লাড ভেসেলস গুলো ভেঙে মুখ থেকে গল গল করে রক্ত আসতে পারে, অনেক কিছু হতে পারে, বমি তো হবেই মাস্টারে। তাহলে বিষের ক্রিয়া যদি বোঝা যায়, তাহলে সিমিলিমাম ওষুধের ক্রিয়া কেমনে বোঝা যায়? এই প্রশ্ন আসছে, ঠিক কিনা বলেন? চতুর্থ একটা প্রশ্ন, এটা একটা মজার প্রশ্ন, ফানি প্রশ্ন, যে হোমিওপ্যাথিক ডাক্তাররা কেন প্লাসিবো দেয়? কেন প্লাসিবো দেওয়া হয় হোমিওপ্যাথিতে? প্লাসিবো বুঝেন তো? প্লাসিবো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন, আর কি দামি ওষুধটা। সব থেকে দামি ওষুধ, রাইট? যে ডাক্তার যত বেশি প্লাসিবো প্রেসক্রিপশন করতে পারবেন,
You know that he is a very good doctor, very good prescriber. হ্যাঁ, সব থেকে ভালো একজন প্রেসক্রাইবারের লক্ষণ হচ্ছে সে খুব ভালো প্ল্যাসিবো দিতে পারে। সব থেকে ডাক্তারের দক্ষতা প্রকাশ পায় প্ল্যাসিবো দেওয়ার মধ্যে। তার মেডিকাল অগাধ নলেজ, তার রোগী বোঝার পর্যাপ্ত ক্ষমতার প্রমাণ হচ্ছে সে যথেষ্ট পরিমাণে প্ল্যাসিবো প্রেসক্রিপশন করতে পারে। প্ল্যাসিবো অন্য কোনো মেডিসিন নয়। আর্সেনিক দিচ্ছে, বুঝাই দিচ্ছে, এদিক থেকে দিছি, ওদিক থেকে দিছি, এটা করছি, ওটা করছি, সেটা করছি, হ্যাঁ রেপার্টারি চালাচ্ছে আপনার সামনে। নো, এগুলো কোনোটাই সঠিক হোমিওপ্যাথি ডাক্তার চেনার উপায় নয়। সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার চেনার উপায় হচ্ছে ইজ এ ভেরি গুড প্ল্যাসিবো প্রেসক্রাইবার। কি পরিমাণে দক্ষতা থাকলে একজন হোমিওপ্যাথি ডাক্তার মাসের পর মাস প্ল্যাসিবো দিতে পারে, রাইট? তো কেন প্ল্যাসিবো দেওয়া হয় হোমিওপ্যাথি? তাহলে আসেন, অনেকটা 27 মিনিট পেরিয়ে গেল ভূমিকার মধ্যে, এখন আসল অরিজিনাল লেকচারে ঢুকি নাই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন এবং যতক্ষণ না স্যাটিসফাই হইতেছেন আপনারা ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। টপিক পছন্দ হয়েছে কার কার বলেন? এর মধ্যে যদি কেউ কোনো ব্যাপারে উত্তর দিতে চান, আমি প্রথমে আমার ডিয়ার অডিয়েন্সকে সুযোগ দিতে চাই। তো এই 5টা প্রশ্নের মধ্যে যে কেউ যে কোনো একটা প্রশ্নের উত্তর বুঝাতে পারেন। আসলে অ্যাকচুয়ালি ডিসকাশন ক্লাস হওয়া দরকার, আমি একাই বলবো আর আপনারা শুধু শুনেই যাবেন, এমনটা ঠিক। আপনাদের মধ্যে কেউ যদি এই 5টা প্রশ্নের কোনো একটা উত্তর দেন, আমি সবথেকে বেশি খুশি হব। বলেন, আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে চাইতেছে এই 5টা প্রশ্ন ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5 নম্বর প্রশ্নটাতে প্লাসিবোর যে বিষয়টা বলা হয় হচ্ছে which is true, adversely true, কিন্তু আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। বলেন আপনার দ্বিমত। আমি পোষণ করছি এটা আসলে কেতাবি কথা, থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল ডিফারেন্স। তো আমরা যদি বি প্র্যাকটিক্যাল হই তাহলে সেই ক্ষেত্রে এই কিতাবের কথা কিতাবেই রয়ে যায়। Some homeopath in this world as well as West Bengal or Bangladesh can do this. Is it example? Thank you, sir. Your comments, please. ওকে, আমার তো অসংখ্য প্রেসক্রিপশন আছে প্ল্যাসিবোর উপরে এবং তাদের গুড রেজাল্টও আমি আপনার থেকে দেখাতে পারি। এবং এখানটাও অনেকজন আমার স্টুডেন্ট প্লাস আমার হচ্ছে কি পেশেন্ট আছেন, তাদের অনেকেরই প্ল্যাসিবো চলছে এবং তারা গুড, খুবই সুন্দর, আগের থেকে অনেক বেশি বেনিফিশিয়াল, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি 3 দিক থেকেই প্রমাণ দিব। প্ল্যাসিবো জিনিসটা কি সেটা আমরা সবার লাস্টের আলোচনায় আসছি। ওকে, আমরা পর্যায়ক্রমে আলোচনা শুরু করি। রিয়েল রিল্যাপস হয়েছে কিভাবে বুঝবো? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। তার আগে প্রথম প্রশ্নের টাচটা বলি, সঠিক সিমিলিমাম একটা ধারাবাহিক ভাবে আসে যে সঠিক সিমিলিমাম প্রেসক্রিপশন হয়েছে কিভাবে বুঝবো? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার লাইফের মধ্যে সব থেকে বেশি আগে আমি ফার্স্ট নিজের উপরে আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো অনেকবার আমি নিজের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি এবং হোমিওপ্যাথিক ছাড়া মনে হয় বিগত কয়েক বছর থেকে বছর 10 মতো তেমন কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন আল্লাহর রহমতে নিতে হয়নি আমাকে। এমন কোনো সিচুয়েশন আসে নাই যে স্লাইন ফ্লাইন হেন তেন অনেক কিছু, লাইফ সাপোর্টিং ব্যাপার কিছুই নাই। ওই জন্য হোমিওপ্যাথিক আমার জন্য যথেষ্ট আল্লাহ বানিয়েছে। তো অনেক সময় আমি দেখছি ওষুধ খাওয়ার পরে একটা অদ্ভুত স্পিরিট মনের মধ্যে অনুভূত হয়। যখনই সত্যিকারের অর্থে হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন হয় এবং পেশেন্টের হেলথের লেভেল ভালো হয়, ধরেন এ এবং বি গ্রুপের মধ্যে, যারা সি-ডি তারা তো অতটা অনুভব করতে পারে না, সেখানটা একটু দুর্বলতা আছে, সেখানে অনেক বেশি পরিমাণে সাপ্রেশন আছে। তো যাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো, এ এবং গ্রুপ
স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাবে না। কথা আসতেছে না স্যার, কথা তো আসে না। আমার এখান থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। আমরা একটু অপেক্ষা করি, স্যারের নেট সমস্যা হচ্ছে মনে হয়। এবার শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, জি স্যার। জি এখন শুনতে পাচ্ছি। ওকে, তো যে সমস্ত ঠিক আছে, পেশেন্টের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো, যখনই আপনি একটা সঠিক ঔষধ প্রেসক্রিপশন করবেন তখনই তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয় এবং পেশেন্ট পরের মাসে এসেই আপনাকে এই কথাটাকে সুন্দরভাবে বলে, ডাক্তার হ্যাঁ একটা ওষুধ দিয়েছেন বটে, খাওয়ার পরে এত শান্তি লাগছিল, আমার কষ্টগুলো অনেক কমে গিয়েছিল, আমি খুবই বেটার ফিলিং করছিলাম, এরকম ফিলিংস, এত সুন্দর ঔষধ আমি কখনোই খাইনি। আমার কাছে একটা মাস্টার আসে, তিনি হচ্ছেন সম্ভবত কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার, তার কয়েকটা স্টুডেন্ট আছে, তো উনি আমার খুব বড় একজন ফ্যান। তো একদিন ঘটনা চক্রে আমি তাকে রস্টক্স, তার ফিভার বা যন্ত্রণার জন্য প্রেসক্রিপশন করেছিলাম এবং সেটাকে পানির মধ্যে দ্রবীভূত করে দিয়েছিলাম। খাওয়ার পরে সেই পেশেন্ট এসে এমন ভাবে তার ফিলিংস কে ব্যক্ত করছে, আমি তখনই ভাবলাম যে যে কোনো পেশেন্ট সত্যিকারের অর্থে তার স্বাস্থ্যের অবস্থা যদি ভালো থাকে এবং যদি সঠিক মেডিসিন প্রেসক্রিপশন হয়, তার এরকম ফিলিংস আসাটাই উচিত। তবেই মনে হবে যে হ্যাঁ সঠিক রিপিটেশন, সঠিক ডোজ, সঠিক সিমিলিমাম, তিনটে সঠিক যদি হয় তখন আপনি এটা অনুভব করতে পারবেন। যে সে মাস্টারটার নামটা হচ্ছে সন্দীপ স্যার, সম্ভবত কি নাম যেন, সন্দীপ। আমি তাকে মাস্টার বলে ডাকি, তো খাতায় নামটা আছে শুধু। তো তিনি বলছিলেন রস্টক্স প্রেসক্রিপশন, ডাক্তার আপনি একটা মিরাক্কেল ওষুধ দিয়েছেন, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্রেনটা যেন ছেড়ে গেল। দেখেন আমার কথাটা ভালো করে অনুভব করে, জাস্ট ট্রাই সিমিলিমাম ওষুধের প্রতিক্রিয়া কেমন হয়। আমার মাথাটা সঙ্গে সঙ্গে ছেড়ে গেল, বডির মধ্যে কেমন যেন একটা যেন সমস্ত শিকল দিয়ে, চেন দিয়ে পুরো বডিটা বাঁধা ছিল। হঠাৎ করে আপনি আর ওষুধটা গালে দেওয়া মাত্রই এরকম অনুভব হলো যেন আমি শিকল মুক্ত হলাম, লাইক দ্যাট ল্যাঙ্গুয়েজ। ইয়েস, সিমিলিমাম ওষুধের ক্রিয়া যদি বডির মধ্যে প্রকাশ পায়, এইভাবেই প্রকাশ পায়। এবং তিনি বলছেন হ্যাঁ সত্যি ডাক্তার, মানে ভরা মজলিসের মধ্যে, ভরা পেশেন্টের মধ্যে সে এসে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অথচ তিনি খুবই ইন্ট্রোভার্টেড লোক, কিন্তু প্রকাশের ভঙ্গিমা এই যে তিনি বলতেছেন যে আমি অদ্ভুত অনুভূতি লাগছিল, আমার যে কি মানে ওষুধটা খেয়ে আমি যে কি অনুভব করছিলাম, তারপর থেকে সে আমার ফ্যান হয়ে গেছে। ওটা হচ্ছে তার এই ইদানিং তার পাইলস এর কিছু সমস্যা হয়েছিল, 1.5 মাস ট্রিটমেন্ট করার পরে একদম চলে গেছে, হ্যাঁ একদম পুরো নাই টোটালি। তো এই যে হেমোলাইটিস এর যখন বলিগুলো চলে আসে তখন সেগুলো কিন্তু যাওয়াটা খুব মুশকিল, বিকজ ওখানটায় ভেনাস স্ট্যাসিস হয়, ওখানটায় রক্ত সঞ্চিত হয়, শিরাগুলো ফুলে ওঠে, সেই ফোলা শিরাটা কমা কিন্তু খুবই জটিল ব্যাপার, পায়খানায় চাপ পড়লে আবার ফুলে ওঠে। কিন্তু আল্লাহর রহমতে আর 1 মাস যাবত তিনি সমস্যাটাকে দেখছেন না। তো যাই হোক, সেই মাস্টারের রস্টক্সের যে কথাটা আমার কিন্তু মনের মধ্যে থেকে গেছে। ডাক্তার কি যে সুন্দর লাগছিল ওষুধটা খাওয়ার পরে, শরীর মন যেন চাঙ্গা হয়ে গেল, যেন মনে হচ্ছে আমি জেলখানা থেকে বের হয়ে গেছি, আমার শরীরটা যেন কয়েদের মধ্যে ছিল, একটা পিঁজরার মধ্যে আবদ্ধ ছিল, এখন যেন এত ফ্রি লাগতেছে, এত ফ্রি। এই যে লাইক দ্যাট শব্দ যখন ফ্রি লাগবে, হ্যাঁ ফ্রি, মেন্টালি, ইমোশনালি এবং ফিজিক্যালি, হ্যাঁ ফ্রি, লোকাল ল্যাঙ্গুয়েজ বলতেছি, পেশেন্টরা কেমন ভাবে এসে অভিব্যক্তি ব্যক্ত করে, তো ফ্রি সেন্সেশন হই, আমি যেন মুক্ত হয়ে গেছি।
আমার শরীরে যেন কোনো সব যেন বাধাগুলো ছিঁড়ে চলে গেছে, একদম ইজি লাগতেছে। কোনো পেশেন্ট আবার এরকম এসে বলে ইজি লাগছিল ডাক্তার, ওষুধটা খাওয়ার পরে খুব ইজি লাগছিল, কাজের মধ্যে স্পিরিট পাচ্ছিলাম, আগে কেমন কাজ করতে ভালো লাগতো না। বেশিরভাগ সময় পেশেন্টকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা আপনার কাজের এনার্জি কেমন বলে। তো ডাক্তার যখন পেশেন্ট এসে ডাক্তার কাজ তো আমি সবসময় করি, কিন্তু কয়েকদিন কাজ বাজ করতে ভালো লাগে না, শুধু মনে হয় বিছানায় শুয়ে পড়ে থাকি। তারপরে যখন আপনি একটা সঠিক সিমিলিমাম প্রেসক্রিপশন করবে, ফার্স্ট ওই জায়গায় টার্গেট করবে। এটা হচ্ছে সে বলবে ডাক্তার ওষুধটা খাওয়ার পরে না কাজের অদ্ভুত এনার্জি পাচ্ছি, মানে কাজ করতে খুব ভালো লাগতেছে, কোনটা করি সবসময় মনের মধ্যে এরকম লাগতেছে। মেডিসিনের সিমিলিমাম। তো সিমিলিমামের অ্যাকশনের ক্রিয়া বোঝা যায় সম্ভব যারা উচ্চ শ্রেণীর পেশেন্ট, যারা খুবই ভালো হেলথের কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে আপনারা সুস্পষ্ট বুঝবেন। অ্যাকিউটের ক্ষেত্রে সিমিলিমামের রেজাল্ট বোঝা তো খুবই ইজি ব্যাপার। প্রথমেই তো চিফ কমপ্লেন্সের একদম পুরো সাবার করে দিবে। অ্যাজ এক্সাম্পল, কিছুদিন আগে আমার ক্লিনিকের মধ্যে একটা পেশেন্ট আসে, পেশেন্টের কেস রিপোর্ট এবং ছবি সবকিছুই আছে, সময় মতো দেখাবো ইনশাল্লাহ। অ্যাকিউট সিস্টাইটিসের কেস বলতে প্রচন্ড পরিমাণে পেশাবের জ্বালা যন্ত্রণা আর পেশাবের কষ্ট হলে মানুষ যেন ব্যাঙের মতো লাফায়, বুঝছেন না? তো ওই পেশেন্ট এত শান্তশিষ্ট, কিন্তু যখন ক্লিনিকে আমার টুলের উপরে বসে সে যেন নাচতেছে, তার বডি যেন নাচতেছে, এত কষ্ট পাচ্ছে। মুখের মধ্যে সবসময় একটা সুন্দর সুইট হাসি লেগে থাকে, কিন্তু সে হাসির কোনো চিহ্ন নাই, মুখের মধ্যে উদ্বেগ, টেনশন, অ্যাংজাইটি, কপালের হাতযুক্ত কোঁচকাঁচ পড়ে আছে আর প্রচন্ড কষ্ট পাইতেছে। তার সাথে আছে ফিভার, হাত দিয়ে দেখলাম বেশ ভালো মতো পালস রেট বোঝা যাইতেছে, এবং গা একদম গরম, 3-4টে সোয়েটারে পরে সহজে খুবই গরম পেশেন্ট, কিন্তু ভালো মতো মুড়ি মারি দিয়ে এসছে ক্লিনিকে। হোয়াট হ্যাপেন, এই পেশেন্টের কিন্তু আর্থারাইটিসের সমস্যা ছিল ডান হাঁটুতে, যেটাতে ট্রিটমেন্ট করে মাশাআল্লাহ আল্লাহ সফল করিয়েছে। তার আর কোনোদিন হাঁটুতে ব্যথা হয় না, অথচ সে লম্বা ডিউটি করে, পরের বাড়িতে কাজ করে 4-5টা বাড়িতে, এবং ট্রেনে জার্নি করে ভিড়ের মধ্যে, গুতাগুতির মধ্যে, সকাল সন্ধ্যে। তো আল্লাহর রহমতে আর্থারাইটিসের সমস্যা, যেটা বেশিরভাগ সময় মনে হয় যে কবে যাবে, সেটা ঠিক হয়েছে আল্লাহর রহমত। তো এই যে অ্যাকিউট সিস্টাইটিসের রোগী, তার যন্ত্রণা, তার কষ্ট, তার তড়পানি আমি নিজের চোখে দেখতেছি আর অনুভব করতেছি। আমি যদি তার চেয়ারে বসে থাকতাম তাহলে আমার কেমনটা লাগতো, আর এই সময় পেশেন্টের কিরকম ফিলিংস হচ্ছে। আর বিশেষ করে পেশাব করতে গেলে তার চোখ থেকে যে পরিমাণে পানি আসে, জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে, এক একটা ফোঁটা বেরোবার সময় আগুনের মতো মনে হয়। রাইট, লাইক দ্যাট সিচুয়েশন আমি দেখলাম যে কবে থেকে সমস্যা, 3 দিন আগে থেকে। ওকে, ভেরি গুড। কিভাবে সমস্যাটা হলো, কিভাবে হলো বুঝি নাই ডাক্তার। হঠাৎ ট্রেনে যাচ্ছিলাম, হঠাৎ করে গা গরম হয়ে গেল, জ্বর আসলো, তারপরে পেশাব করতে যাচ্ছিলাম, পেশাবে এত জ্বালা করছে আর এত ঘন ঘন পেশাব হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আমি বললাম আপনি ট্রেনে জার্নি করছেন আর হঠাৎ করে জ্বর আসলো, সকালে কি করছে? সকালে যা কাজ করি তাই তো করছি, কোনো কিছু উল্টো পাল্টা করি নাই। ওকে, ভেরি গুড। পেশেন্টের এই যে সাডেন ফিভার প্লাস সিস্টাইটিস, আমি কয়েকটা রেপার্টরি সিমটমস নেওয়ার পরে আমার কাছে 3টে মেডিসিন ছিল, ক্যান্থারিস, সারসাপারিল এন্ড একোনাইট। বাট ডিয়ার ফ্রেন্ডস, রেপার্টরি করার ফলাফল হচ্ছে এটাই যে আমি যেটুকু জানি তার থেকে আরো একটু বেশি জানা লাগবে। ব্যাপারটা বুঝছেন না? তাহলে আমি সীমাবদ্ধ যদি হয়ে যাই, এই জন্যই রেপার্টরি করা। আরো যদি কোনো মেডিসিনের হিন্স থাকে, তো কোনো হিন্স যেন না ছুটে যায়, এই কারণের জন্য রেপার্টরি করা। ব্রেন সবসময় সাপোর্ট দেয় না। যারা ব্রেনের উপর অতিরিক্ত নির্ভরশীল তাদেরকে জিজ্ঞাসা করেন একোনাইটের 500-600 সিমটমস এর মধ্যে কয়টা বলতে পারবেন? লাইকোপোডিয়ামের 1000 সিমটমস এর মধ্যে কয়টা মনে রাখতে পারবেন? সো নট পসিবল। তো আমি সেখানটায় ক্যান্থারিস একদম ফিক্সড কইরা ফেলছি, ইট ইজ ক্যান্থারিস, কেননা পেশেন্টের কষ্ট এবং অন্যান্য এবং সিমটোলজিও সাপোর্ট দিচ্ছে ক্যান্থারিস। সাডেনলি আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, এই যে আপনাদের রেপার্টরি যে অ্যাডভান্স রেপার্টরি ক্লাস প্র্যাকটিস হচ্ছে না, সাডেন ম্যানিফেস্টেশন, ওই রুব্রিক্স ওই দিনেই নিয়েছিলাম। সাডেন ম্যানিফেস্টেশন পড়াইনি? তো তো আমি দেখলাম যে সিমটমস হঠাৎ করে ট্রেনে যাইতে যাইতে হঠাৎ করে আসলো। কেমনে আসলো? কোনো কজেশন ডক্টর হ্যানিম্যান 5th নাম্বার অ্যাফরিজমের মধ্যে বলছে যে সেখানটায় এক্সাইটিং কজ থাকতেই হবে।
যদি একটা অ্যাকিউট ডিজিজ থাকে তাহলে সেখানে একটা এক্সাইটিং ফ্যাক্টর থাকতেই হবে, আর যদি ক্রনিক ডিজিজ থাকে তাহলে ফান্ডামেন্টাল কজ মায়াজমেটিক ফ্যাক্টর থাকতে হবে। তাহলে অ্যাকিউটটা আসলো কেমন ভাবে? তো আমি তার প্রশ্ন করলাম, আপনি কোথায় দাঁড়িয়েছিলেন ট্রেনের? এই প্রশ্নটা আমি সহজে করতে পারতাম না, আল্লাহ ওই সময় মনের মধ্যে আয়না দিয়েছে। বলছে আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম। আপনি বলেন শীতকালে, এই যে শীতকাল চলতেছে ওয়েস্ট বেঙ্গলের শীত তখন খুব বেশি, এখন বেশি চলতেছে, খুব হাইলি নয়, এক সপ্তাহ আগে খুব বেশি ছিল সেই সময়কার ঘটনা। তো পেশেন্ট দাঁড়িয়ে আছে জানলার সামনে অ্যাজ এক্সাম্পল, যখন ঠান্ডা বাতাসটা শরীরের মধ্যে লাগতেছে, কন্টিনিউয়াসলি লাগতেছে, ভিতরে ঢুকতে পারছে না ভিড়ের চাপে, গেটের মুখে দাঁড়িয়ে আছে। আমি বললাম আচ্ছা আপনি ভালো করে খেয়াল করেন, 2 দিনের ঘটনা তো মনে তো পেশেন্ট করতেই পারে, আপনি যখন ট্রেনের ওই গেটের কাছে দাঁড়িয়েছিলেন তখন আপনার গা গুলো খুব কাটা কাটা দিয়ে উঠছিল, আপনি কি চিল ফিল করছিলেন? বলে ডাক্তার হ্যাঁ আমি প্রচন্ড চিল ফিল করছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা ছিল না। ব্যাপারটা বুঝেন, এই সূক্ষ্ম ঘটনা আমাকে ক্যান্সারিস থেকে ডাইরেক্টলি শিফট করায় অ্যাকোনাইটে, বিকজ টু কজেশন। নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট ম্যানিফেস্টেশন, নাম্বার 2 হচ্ছে শীতকালীন কোল্ড উইন্ড, কোল্ড ড্রাই উইন্ড। দুটো মেডিসিন আপনাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে কোল্ড ড্রাই উইন্ডে যদি কোনো অ্যাকিউট সিচুয়েশন আসে, বেশিরভাগ 2টা মেডিসিন, আমি বেশিরভাগের কথা বলতেছি, আমি কিন্তু কোনো বলতেছি না, কি বলে ওটাকে, প্র্যাকটিস অফ মেডিসিন বলতেছি না। প্র্যাকটিস অফ মেডিসিন যে বাজারে প্রচলিত বইগুলা আর 2-1টা সিমটমস এর উপর প্রেসক্রিপশন, এটাই সব থেকে আমার কাছে অসহ্য ব্যাপার। তো যাই হোক, আমি সেই জায়গায় চিন্তা করলাম যে কোল্ড ড্রাই উইন্ড ইজ এ পজিটিভ ফ্যাক্টর, আর কি নিয়ে আসতেছে একটা সাডেন ম্যানিফেস্টেশন, আর জ্বালা যন্ত্রণা পরের ব্যাপার। সো কজ প্লাস এফেক্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট, কজ প্লাস এফেক্ট ইজ ইকুয়াল টু গুড প্রেসক্রিপশন। সো আই গেভ হার একোনাইট 1 in ক্লিনিকের মধ্যে, জাস্ট 15 মিনিটস পেশেন্ট যেখানে বসতে পারছিলেন না, আমি তাকে ঘন ঘন অ্যাকিউট 1 m এর একটাই 4টে গ্লোবিউলস পানিতে গুলে কয়েকবার খাইতে দিলাম, রাইট? এবং পেশেন্টের ওখানটাই আমি হাসি মুখটা দেখতে পেলাম। দ্যাট ইজ সিমিলিমাম মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ সিমিলি। ফিভার কোথায় চলে গেল সেকেন্ডের মধ্যে, আর যন্ত্রণা, পেশেন্টের উদ্বেগ, মুখের মধ্যে যে কষ্টের রেখাগুলো সেগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল, পেশেন্ট সেই আগের মতোই, রাইট? তিনি আমাকে খুবই ভালোবাসেন এবং ভাই হিসাবে খুবই সম্মান করেন, এবং আমি তার সত্যিকারের ছোট ভাইয়ের মতো লাগি, এবং তিনি আমার বোনের মতো। এবং ওই ফ্যামিলির আমি ওই পরিবারের আমি ফ্যামিলি ফিজিশিয়ান। তাদের একটা সামান্য সমস্যা হলেও সে আমার জন্য ওয়েট করে আছে 2 days, 2 দিন ধরে অপেক্ষায় আছে, কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারখানায় যায় নাই, এত কষ্ট সহ্য করেছে 2 দিন ধরে, যে ডাক্তার চেম্বার খুললে আমি যাব, আর অন্য কোনো ডাক্তার আমি কেন। তো হাতে হাতে সিমিলিমামের প্রতিক্রিয়া। পেশেন্ট যখন গাড়িতে উঠছে, অটো নিয়ে এসেছিল, পেশেন্ট যখন গাড়িতে উঠছে তার অলরেডি 2টা সোয়েটার খোলা হয়ে গেছে, পোশাক দেখেই বোঝা যায় যে সিমিলিমাম মেডিসিন প্রেসক্রিপশন হচ্ছে। এবং পেশেন্টের হাসি মুখ, হাসি চেহারা, সঙ্গে সঙ্গে ফিভার, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল, এবং ঘন ঘন আমার ক্লিনিকে থাকতেই তিনি 2বার গিয়েছেন বাথরুমে, তারপর আর বাথরুমে যাওয়া লাগে না। দ্যাট ইজ সিমিলিমাম রেজাল্ট। অ্যাকিউটে বোঝা খুবই সোজা, ক্রনিকে বোঝা একটু ঝামেলা। তো ক্রনিকের ক্ষেত্রেও এই যে একটা আজাদি, শরীরের মধ্যে একটা শৃঙ্খলা মুক্তের অনুভূতি, ডক্টর ভিতুল কাস বলে যে ফিজিক্যাল লেভেলে সুস্থতা কি, বলছে ওয়েল বিং সেন্সেশন। আপনার যে পুরো একটা শরীর আছে, এই শরীরটাই আপনার অনুভব হইবে না। দাঁতের কাজ করতেছে, চোখের কাজ করছে, কোনো জায়গায় কোনো কমপ্লেন্স নাই। হ্যাঁ, জিআইটি স্টমাকের কাজ করছে, ইন্টেস্টাইনের কাজ প্রপারলি ভাবে করছে, কিডনির কাজ প্রপারলি ভাবে করছে, জয়েন্ট ফয়েন্ট যা যেটা, ব্লাড ভেসেলস, ব্লাড সার্কুলেশন, নার্ভাস সিস্টেম সবকিছু যখন ওয়েল ভাবে পরিচালিত হইতেছে, তখন বডির মধ্যে একটা মুক্ত ভাব, ওয়েল বিং সেন্সেশন আসে, রাইট? তো মাইন্ডে অনেক ঝামেলা টামালা থাকে, কিন্তু যখনই একটা পারফেক্ট হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন হয়, তো ফিজিক্যাল লেয়ারে এই যে একটা মুক্তির অনুভূতি বা একটা শরীরটা যে আমার আছে, এটা অনুভব হয় না তখন। আর যখনই কমপ্লেন্স স্টার্ট হয়, তখন মনে হয় হ্যাঁ একটা দাঁত আছে রে বাবা, অফিসে কাজ করতে করতে 5বার দাঁতে হাত চলে যায়। চোখে যখন ঝামেলা হয় তখন চোখটা মলে মলে লাল হয়ে যায়, তখন চোখের যে খসখসানি ওটা কন্টিনিউ মনে করাইতে থাকে যে আই এম হ্যাপিয়ার, আমি আছি শরীরের মধ্যে, এটা বুঝছেন? দ্যাট ইজ ওয়েল বিং সেন্সেশন, দ্যাট ইজ সিমিলিমাম ওষুধের ক্রিয়া। তাহলে সিমিলিমাম ওষুধের ক্রিয়া কি সেটা আমরা ভালো মতো বুঝলাম। এইবার আসেন মেইন প্রশ্নের মধ্যে।
এই সিমিলিমাম ঔষধ খাওয়ার পরে যখন আপনি একটা ক্রনিকে সঠিক মতো সিমিলিমাম প্রেসক্রিপশন হয়, হ্যাঁ, আমি যে সবসময় সঠিক প্রেসক্রিপশন করতে পারি এত বড় আল্লাহ আমারে জ্ঞানী বানাই নাই, আমার প্রেসক্রিপশনও ভুল হয় ভাই, কেউ পারে না হোমিওপ্যাথিতে, ফেলিয়ারের কেস প্রচুর হোমিওপ্যাথিতে। তো এত বড় যারা হামবড় তারাই বলতে পারবে যে তার প্রত্যেকটা প্রেসক্রিপশন সিমিলিমাম যায়। মাঝে মাঝে যখন এই সিমিলিমামের অ্যাকশন দেখি তখন আশ্চর্যজনিত অবাক লাগে। তো যখন এরকম ক্রনিক পেশেন্টে যখন সিমিলিমাম প্রেসক্রিপশন হয়, এবার আপনি প্লাসিবোর উত্তর পেয়ে যাবেন। ক্রনিকে যখন সঠিক সিমিলিমাম ওষুধের প্রেসক্রিপশন হয় তখন কি ঘটনা ঘটে, পেশেন্ট খুবই মুক্ত অনুভব করে, খুবই স্বাধীন অনুভব করে, একটা এনার্জি ফিলিংস হয়, হ্যাঁ, মাইন্ড অনেক ক্লিয়ার হয়ে যায়। আমি বেশিরভাগ পেশেন্টের প্রশ্ন করি, আচ্ছা আপনার তো আগে লোকে দেখলে রাগ উঠতো, মনটা সবসময় ভারী ভারী থাকতো, কেউ কিছু বললেই চোখ থেকে পানি আসতো বা মনের মধ্যে অগাধ কষ্ট লাগতো, এই কয়দিন, এই 30 days বা এই 15 দিন আপনার তো সংসারের অবস্থা সেই আছে, আপনি সেই ছেলে পুলে বৌমার সঙ্গে সংসার করতেছেন, তো এখন তাদের কথা শুনলে আপনার কেমনটা লাগে? ব্যাস প্রশ্ন। যখন আমি ওষুধটা ঠিক হয় তখন পেশেন্টের উত্তর কি আসে জানেন? ডাক্তার এখন আর ওইসব কিছু মাইন্ড হয় না। রাইট, মাইন্ডের লেভেলের সুস্থতা তো এটাই ভাই, মাইন্ডের লেভেলের সুস্থতা তো এটাই যে আপনার একটা ইমোশন থাকবে, আপনার একটা ইমোশন থাকবে, আপনি রাগ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, সবই হবে না, কিন্তু কোনোটা মনের মধ্যে বাসা কাটবে না, কোনোটাই আপনাকে অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত খোঁচাতে পারবে না। রাইট, যখন এই লেভেলে মানুষ পৌঁছায় তখন সে ইমোশনালি মেন্টালি দিক থেকে সুস্থতা আরো বেশি বেড়ে যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রনিকে যখন পেশেন্টের এইরকম দিল খোলা ভাব চলে আসে, মন মেজাজ সবই ভালো, আপনার সিমিলিমাম ঔষধ প্রেসক্রিপশন করেছেন, রাইট, ধরেন আপনি নেট্টামিওর প্রেসক্রিপশন করেছিলেন কিসের জন্য? হার্পেটিক ইরাপশন বা বর্তমানে যে সমস্ত দাঁতগুলো আসছে আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, এটা খুবই এপিডেমিক আকারে ছড়িয়ে পড়েছে। তো হার্পেটিক টাইপের, আর দাঁতের মতো দেখতে গোলাকার, ফুসকুড়ি ফুসকুড়ি যুক্ত, রাউন্ডেড। আর অ্যালোপ্যাথিক ডাক্তাররা পাগল হইতেছে, কি প্রেসক্রিপশন করছে? লুলিকোনাজল ক্রিম। খুব পাগল হয়ে যাচ্ছে প্রেসক্রিপশন করে করে, কিন্তু যতক্ষণ ওষুধ খায় ফাঙ্গাস রেমেডি, এটা তো ফাঙ্গাস ইনফেকশন, ফাঙ্গাসের যতক্ষণ অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন আর এই লুলিকোনাজল খায় ততক্ষণ ভালো, আবার যেই খায় সেই অবস্থা। তো এই নেট্টামিওরের একটা গুরুত্বপূর্ণ হার্পেটিক রেমেডি, একটা কেসও আছে বলতেছি। তো নেট্টামিওরে যখন আপনি ধরেন হার্পেটিক নেট্টামিওরে একটা ওষুধ প্রয়োগ করলেন, করার পর পেশেন্ট অনেক বেটার লাগতেছে, কিছুদিন যাওয়ার পরে এই যে মুক্ত, এই যে ফ্রি একটা এনার্জেটিক ভাব বা ওয়েলবিং সেন্সেশন, হ্যাঁ, তো ডক্টর ভিতুল কাস বলেন যখন সঠিক প্রেসক্রিপশন হয় তখন এমন একটা অনুভূতি সৃষ্টি হয় যেন একজন কয়েদি বা একজন আসামি জেল থেকে ছাড়া পেয়েছে, লাইক দ্যাট সিচুয়েশন যখন একটা সঠিক সিমিলিমাম প্রেসক্রিপশন, জেল থেকে ছাড়া পেয়েছে, মুক্তির অনুভূতি, একদম শরীরটা হালকা। কিন্তু কিছুদিন যাইতে না যাইতে একটা অদ্ভুত ঘটনা ঘটে, স্ট্রেস পড়ে, সংসারে নানান ধরনের ঝামেলা, ব্যবসার নানান ধরনের চাপ, প্রেশার, এগুলো তো মাইন্ডের এনার্জির উপরে কাজ করে, তাই না? এনার্জি গুলো ডিস্ট্রয় করে, তাই না? বিশেষ করে যে সমস্ত ফ্যামিলিতে হাজব্যান্ড বা তার স্বামী যদি তাকে অতিরিক্ত পরিমাণে জ্বালা যন্ত্রণা দেন তখন এই মহিলার রোগ ঠিক করা অসম্ভবের কাছাকাছি হয়ে যায়। সে আজকের পালসে টিলা, কালকে মেইনটেইনিং কজ হিসেবে থাকে নেট্টামিও, যে মানসিক অশান্তি কন্টিনিউয়াসলি। সো এই পেশেন্টকে ঠিক করা খুবই মুশকিলের কাজ। তো যাক, স্ট্রেস, অশান্তি, দুঃখ, কষ্ট, শোক, আবহাওয়া চেঞ্জ, হেন তেন, এটা 3 নম্বর হইতেছে অতিরিক্ত পরিশ্রম, মেহনত, হেন তেন করার পরে এই যে সিমিলিমাম ঔষধ আপনি এখানটায় প্রেসক্রিপশন করেছিলেন নেট্টামিওর 1M, তো অনেকটা এনার্জি এই সমস্ত জায়গায় প্রোটেক্ট করতে গিয়ে চলে যায়, তখন এই যে ওয়েলবিং সেন্সেশনটা এটা কইমা যায়। ওয়েলবিং সেন্সেশন বা ফিজিক্যালি যে একটা ভারমুক্ত ভাব এটা অনেক কমে যায়।
এবারে যদি পেশেন্ট আরো বেশি দুরাচার হয়, যে রাত্রি জাগরণ, উল্টাপাল্টা খাওয়া দাওয়া, লাইফস্টাইল ডিসঅর্ডার, এক কথায় যদি লাইফস্টাইল ডিসঅর্ডারের পেশেন্ট হয়, হ্যাঁ, অ্যালকোহল খাওয়া, রাত্রেবেলা ক্লাবে গিয়ে নাচানাচি, হেন তেন, খৈনি, গুটকা, জর্দা অতিরিক্ত খায়, বা কোনো ভেষজ ব্যবহার করে, বা নানান ধরনের ভাইগেরা হেন তেন ইউজ করে, দেন তখন এই নেট্রামিওর অনেম ধরেন এখন বডির মধ্যে 100% কাজ করছে, তখন সেটা চলে যায় 60%। মানে নেট্রামিও তো এক দফায় কাজ করে, কিন্তু ভাইটাল ফোর্সের যে এনার্জি বেড়েছিল 100% কে সাপ্লাই করে, তো সেখানটায় চলে যায় 60, কিন্তু 60%। দেন তখন পেশেন্টের কিছু সমস্যা ব্যাক করে। এই জন্য ডক্টর ভিতুল কাস বলছেন যে পার্সিয়াল রিল্যাপস, অর্থাৎ রিল্যাপস হইতেছে, তখন পেশেন্টের ওয়েলবিং সেন্সেশন তো গন, অনেক আগে চলে গেছে, আর প্লাস কিছু হালকা ফুলকা সিমটমস চলে এসছে, দাঁতের যে ইরাপশনটা ছিল, হ্যাঁ, ইরাপশন ছিল হালকা হালকা ফুটতেছে 2-4 জায়গায়, আগের মতো ওইরকম ভয়ঙ্কর ভাবে না, রাইট? বা মাথার যন্ত্রণা, নেট্রামিওর মাথার যন্ত্রণার জন্য খুবই বিখ্যাত, মাথার যন্ত্রণা আগে তো যেন 2-1 মাস কিছুই হয়নি, কিন্তু তারপরের মাস থেকে 1-2 বার করে মাথার যন্ত্রণা ফিরেছে, 1-2 বার মাথার যন্ত্রণা হয়েছিল, প্রতিদিন হয়েছিল না, আগের মতো প্রতিদিন না, লাইক দ্যাট সিচুয়েশন, দ্যাটস কল্ড পার্সিয়াল রিল্যাপস। এখন এই যে পার্সিয়াল রিল্যাপসের উপরে পেশেন্ট তখন আপনাকে চাপ দিবে যে ডাক্তার আপনি তো আর ওষুধ ভালো দিচ্ছেন না, সবথেকে বড় সমস্যা কি ডাক্তার পড়ে থাকে, তো পেশেন্টের বুঝাইতে গেলে কাল ঘাম ছুটে যায়। সে বললো ডাক্তার আগের মাসের যে ওষুধটা আপনি দিলেন, ওটা বুঝছেন, ওইটা খেয়ে তো খুব ভালো ছিল, হ্যাঁ, কি যে সুন্দর লাগছিল, আপনি মনে হচ্ছে ওষুধের মধ্যে পানি মেশান, ওটা বুঝছেন, আগের মতো ভালো লাগছে না তো, হ্যাঁ, আপনি কি ওষুধ কমিয়ে দিচ্ছেন আমারে, হ্যাঁ, আপনার এইবারে আপনি যদি প্লাসিবো এখানটায় না দেন, ঝামেলা কি হইবে দেখেন, যেহেতু বডির মধ্যে ভাইটাল ফোর্সের এনার্জি কিন্তু এখনো 60-তে আছে, হ্যাঁ, এবং সিমটোলজি সেরকম ভাবে কিছুই নাই প্রেসক্রিপশন করার মতো, আপনি কি করবেন এখানটায়, পেশেন্টের কথায় সাথে আরেক ডেসনেট্রামিওর অনেক, আর অন্যের মতো পোটেন্সির অপব্যবহার, নো ডিয়ার ফ্রেন্ডস, পেশেন্ট তো চাইবে আমি এই সিচুয়েশনে থাকবো, ওয়েলবিং সেন্সেশন, আর যে ব্যক্তি একবার কয়েদি যখন আজাদি পায়, 10 বছর জেল খাটার পরে, তখন দুনিয়াটা তার কাছে নতুন লাগে, কিন্তু যখনই বাইরের পরিবেশে ফের মিশতে থাকে, সেই সেন্সেশনটা চলে যায়, ওয়েলবিং সেন্সেশনটা অলরেডি চলে যায়, দুনিয়ার চাপে নানান ধরনের ব্যস্ততার মধ্যে চলে যায়, কিন্তু এই যে বছর বছর সাজা কেটেছে, তখন সে আর অল্প কষ্ট সহ্য করতে পারে না, ইনটলারেবল মাইনর প্রবলেম, সে সামান্য কষ্ট আর সহ্য করতে পারে না, যে একবার টাকার মুখ দেখেছে আর তার হাত থেকে যদি টাকা চলে যায়, তার অবস্থাটা চিন্তা করে দেখেন, সে এক একটা পয়সা গুনে গুনে রাখবে, এটা বুঝছেন না, ঠিক সেই সিচুয়েশন, তখন পেশেন্টের হালকা সাফারিংও সে বরদাস্ত করতে পারে না, এটা বুঝছেন, তখন এই যে মাথার যন্ত্রণা এতটা হ্যাপি ছিল, মাথার যন্ত্রণা নেই গা, হালকা মাথার যন্ত্রণা ফিরেছে, 1-2 বার পেশেন্ট আতঙ্কের মধ্যে থাকে, আল্লাহ এর সেই অবস্থাটা তো আসবে না, এই যে একটা অ্যাংজাইটি পেশেন্টের মধ্যে চলে আসে, যদি আগের অবস্থাটা ফিরত আসে, যদি ওষুধ কেটে যায়, যদি ডাক্তার খোঁচরামো করে ঠিক মতো ওষুধ যদি না দেয়, ব্যাপারটা বুঝছেন, লোভ হয়ে যায়, তাই না, রাইট, লোভ হয়ে যায়, এই যে সাফারিং সে টলারেট করতে পারে না, এই সিচুয়েশনে পেশেন্ট যদি শোনে যে আপনি তাকে প্লাসিবো না দিয়া, কিছুই না দিয়া, যে ভাই তোর সিমটমস এখনো পুরোপুরি ফেরেনে, আমি তাহলে তোরে এমন কোনো ওষুধ দিব না, ওষুধ তোর হবে না, এখন ওষুধের মতো লক্ষণ আসে নাই, এই কথা পেশেন্ট বুঝবে, মারামারি শুরু করে দেবে। আপনি যদি বলেন ভাই 2টা মাস ওয়েট কর, তোর এখন তো সিমটমস নাই, কি প্রেসক্রিপশন করব, এই কথা শুনলে হাঙ্গামা শুরু হবে না? ব্যাপারটা আমরা বুঝিয়ে বলেন এবারে, যে পেশেন্ট এতটা মুক্তির স্বাদ পাইছিল, এত শরীরে মজা পাচ্ছিল, এখন 2-4টে হালকা ফুলকা লক্ষণ ফেরার পরে, যেটা ফেরাটা স্বাভাবিক, বা একটু হালকা খারাপ অনুভূতির পরে, আর আপনি আপনার কাছে ওষুধ দিতে আছে, আর আপনি বলছেন আমি ওষুধ দিব না, 2 মাস অপেক্ষা করব, মারামারি শেষ থাকবে? বলেন আপনারা বুঝিয়ে আমারে বলেন।
প্লাসিবো কেন ইম্পর্টেন্ট? রাইট, যখনই সে শুনবে ডাক্তার আমার আরো 1 মাস বাদে ওষুধ দিলে, বুঝছেন, তখন কিন্তু ডাক্তারের খেরিয়াত নয়, ওই পেশেন্টের মুখ আপনি আর সারাদিনও দেখতে পাবেন না। সে সেইভাবে পালাবে যেরকম হরিণ বাঘ দেখলে পালাবে। পেশেন্ট যখনই শুনবে যে সে বিনা ওষুধে আছে, আল্লাহ ঝামেলা কিন্তু পাকায় দিবে। এটা বুঝছেন, ঝামেলা কিন্তু বিরাট হইব। এই কারণের জন্য পেশেন্টের অ্যাকচুয়ালি তো মাইন্ডের সমস্যা, এখানে হালকা মাথা যন্ত্রণা ফিরেছে 2-1 বার, ইট ইজ নট এ সিমটমস, এটা কোনো সিমটমস না। হালকা 2-4টে ইরাপশন এসছে, ফের আবার চলে যাবে, ইট ইজ নট এ কমপ্লেক্স, নট এ প্রবলেম। কিন্তু পেশেন্ট যখনই শুনবে আপনি তাকে বিনা ওষুধে 1 মাস রাখতে চাইছেন, তার মেন্টালি ভাবে তার অ্যাংজাইটি বেড়ে যাবে, উদ্বেগ বেড়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? দেন পেশেন্টের মেন্টালিটি যাতে ঠিক জায়গায় স্টেবল রাখা হয়, সেই কারণের জন্য জাস্ট পেশেন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রেসক্রিপশন করে প্লাসিবো। রাইট, একই ঝাঁঝযুক্ত, একই ধরনের ওষুধ, একই পাউডার খাইতেছে, পেশেন্ট বেটার ফিল করতেছে, নো প্রবলেম। এটা ধোঁকা নয়, এটা অ্যাকচুয়ালি প্লাসিবো এফেক্ট তার ব্রেনের মধ্যে পড়তে থাকে। আমি তো ওষুধ খাচ্ছি, আমি তো ভালো হচ্ছি, তো আগে তো এখন তো 1-2 বার হয়েছে, তো ডাক্তার বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার ওষুধের পাওয়ারটা একটু বাড়ে, অর্থাৎ ঝাঁজটা একটু বাড়িয়ে দিচ্ছি, নো সমস্যা, কোনো সমস্যা নেই। কে জিভে দিয়ে আল্লাহ সেই জ্বালা করছে, ডাক্তার এখানে ওষুধ দিয়েছে, এবার দেখা যাচ্ছে ইরাপশন গুলো ফের একটুখানি হালকা করে দেখা দিয়ে আবার চলে গেল, বা অন্য দিকে দেখা দিল, ব্যাস পেশেন্ট স্যাটিসফাই, ডক্টর স্যাটিসফাই। ওয়েটিং টাইম, ওয়েট যদি না করা যায়, ডিয়ার ফ্রেন্ডস, কখনোই ক্রনিক পেশেন্টকে ঠিক করা সম্ভব নয়। এটা আমি আপনাদের লিখিয়ে দিতে পারি। ডক্টর হ্যানিগেন থেকে শুরু করে, ডক্টর কেন থেকে শুরু করে, ডক্টর ভিতুলকাস পর্যন্ত যারাই ভালো ক্রনিকের প্রেসক্রিপশন হয়েছেন, তারাই প্রচন্ড ধৈর্যশালী, প্রচন্ড বিজ্ঞতা, কোন প্রচন্ড অ্যাসেসমেন্ট পাওয়ারের দ্বারা বিবেচনা করতে পেরেছেন, লাগবে না তখনই আপনি চলবে প্লাসিবো, আর যখনই ওষুধটা লাগবে তখন চলবে মেডিসিন। ক্লিয়ার? এবার কখন বুঝবেন ফের আবার ওষুধ লাগবে? কাহিনী তো হালকা করে মাথার যন্ত্রণা হয়ে চলে গেল। এবারে আছেন দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ রিয়েল রিল্যাপস? রিল্যাপস কখন ভালো মতো হয়েছে আপনি সত্যিকারের বাস্তবিকতার সাথে বুঝতে হবে। বাস্তবিক ভাবে কি পেয়ে ওষুধ কেটে গেছে, এটাকে বিবেচনা করতে হবে। রোগীর কথার মধ্যে আপনি যদি ঢুকেছেন, রোগী তো চাইবে 2 দিনে আমি ভালো হয়ে যাব, 10 বছরের রোগ 1 দিনে ঠিক করে ফেলবো, একটা পাউডার ঠিক করে ফেলবো, সেটা পসিবল? যেটা গ্রুপ ডির পেশেন্ট বা গ্রুপ সির পেশেন্ট, একখানে ওষুধে সম্ভব? ডক্টর দীপক তো দেখিয়েছে মিনিমাম 10 থেকে 15 খান ওষুধ গ্রুপ সি থেকে উচ্চ স্তরে যেতে গেলে আপনাকে ঠিকঠাক মতো প্রেসক্রিপশন করতে হবে, ঠিক কিনা? একটা ওষুধে রোগ সারাবার কথা, সেটা মাত্র গ্রুপ এ তেই সম্ভব। এটা বুঝছেন? তো রিয়েল রিল্যাপস কেমনে বুঝবেন? বাস্তবিক ভাবে ওষুধ ক্রিয়া শেষ হয়েছে, বা আর ওষুধ শরীরের মধ্যে নাই, বা উন্নতি স্থগিত হয়ে গেছে, বা রিল্যাপস করতেছে, কেমনে বুঝবেন? তো স্থগিত হয় সেগুলো আলাদা ভাষা, রিল্যাপস কেমনে হয়েছে, অর্থাৎ ওষুধটা কেটে গেছে, যেটা আমরা চলতি বাংলায় বলি ওষুধ কেটে গেছে, আপনি কেমনে বুঝবেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর ভিতুলকাসই বলছেন, আমার কথা কিছুই নাই। যে সমস্ত কিনোটস এর উপরে আপনি প্রেসক্রিপশন করেছিলেন, অ্যাজ লাইক নেট্টামিওরের মধ্যে আছে হার্পেটিক ইরাপশনস, আমি একটা নেট্টামিওরের কেস দেখেছিলাম আজ থেকে 4 বছর না 5 বছর আগে। পেশেন্ট এসে বলতেই পারছে না যে সে লকডাউনের আগে দেখেছিলাম না লকডাউনের পরে দেখেছিলাম। তো অনেক কষ্টে খুঁজে বের করে দেখা গেল লকডাউনের সময়কালীন প্রেসক্রিপশন এটা আমার নেট্টামিওরে। তো হার্পেটিক ইরাপশন পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস, একজন ওমেন, গৃহবধূ,
সিরিয়াস, খুবই কম কথা বলে, ট্যাসিটার্ন, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, তার বাইরে একটা কথা নাইগা। এবং দেখেই মনে যায় যে যে ইমোশনকে সে প্রকাশই করতে পারে না, যদি বা হাসে অনেক কষ্টে হাসে, আর সে হাসি যেন কত এফোর্ট দিয়ে হাসতেছে আল্লাহ রে। তো ইমোশনালি ভাবে রিজার্ভড, কারোর সঙ্গে তার কোনো কষ্টের কথা, তার যদি একটা ন্যাপকিনও দরকার পড়ে, হ্যাঁ, সেটাকেও হাজবেন্ডকে বলে না, এতটা ইন্ট্রোভার্টেড। হ্যাঁ, রিজার্ভ এন্ড ইন্ট্রোভার্টেড পার্সোনালিটি। অদ্ভুত ব্যাপার, এই রোগী গরম সহ্য করতে পারে না, হিট ইনটলারেন্স। নাম্বার 5 হচ্ছে সল্ট ডিজায়ার, মাথা যন্ত্রণাও আছে, সেটা গুরুত্বপূর্ণ না, সল্ট ডিজায়ার। এবং হচ্ছে শরীরের মধ্যে হার্পেটিক ইরাপশনস। তো নাম্বার 1 কি নোটস হচ্ছে সল্ট ডিজায়ার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খুবই ইন্ট্রোভার্টেড। নাম্বার 2 ইজ এ ভেরি সিরিয়াস, যতটুকু কাজ, কাজের সঙ্গে কাজ, মানে মানে হচ্ছে লোকের সঙ্গে যে গড়িয়ে পড়ে গিয়ে আলাপ করা, এই সমস্ত নেটামিও করে না, তার খুবই বাউন্ডারি কথা বলতে। আর হচ্ছে কি অ্যালোন, উইপিং অ্যালোন, এটাই ছিল তার ব্যাপার। যখন এই কষ্ট লাগতো দরজা জানলা বন্ধ করে কান্নাকাটি করো, উইপিং অ্যালোন, পেটিক ইরাপশন একটা প্রেসক্রিপশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ঘটনার পরে পেশেন্টের 2 থেকে 3 মাস ট্রিটমেন্ট গ্রহণ করে, তারপরে চলে যায়। এর গত মাসে সেই পেশেন্ট আসছে, আমার চেনা চেনা লাগতেছে কিন্তু চিনতে পারছি না। তারপরে বললো আমার নাম টুকটুকি। আচ্ছা, বললাম কি সমস্যা? বললো এই যে এগুলো ভালো হয়ে গেছিল, ফেরত আসতেছে। কে? মানে ক বছর? 5 বছর ভালো ছিলাম। তাহলে এই ডাক্তাররা যেখানটায় 1 মাসও ভালো রাখতে পারে না। যাকে সেই ব্যাপারটা নয়। এখন এই পেশেন্টের এই 5 বছর বাদে রিল্যাপসটা দেখা দিল, আফটার 5 ইয়ার্স, 5 বছর বাদে রিল্যাপস। অর্থাৎ তার যে হার্পেটিক ইরাপশনস ফের হালকা হালকা করে ডান হাতের কবজিতে, আর এখানকার যে ক্যালভিক্যাল বোনস আছে লেফট সাইডে, সেই জায়গায় 2 জায়গায় ইরাপশন এসছে। রিল্যাপস আফটার 5 ইয়ার্স। ভাই মাঝখানে কি চলেছিল? কে একজন বলছিল যে প্ল্যাসিবো মানি না, তো মাঝখানে কিছুই চলছিল, এটাই ছিল প্ল্যাসিবো পিরিয়ডস। ব্যাপারটা হচ্ছে ইট ইজ প্ল্যাসিবো পিরিয়ডস, পেশেন্ট জানে ভালো হয়ে গেছি, কিন্তু তার সমস্যা একটু ডিপলি ভাবে ছিল। এই জন্য 5 বছর বাদে কেন আসলো? পিকো হতে পারে সাংসারিক কোনো ঝামেলা, কোনো ডেথ, কোনো শোক, নেটামিও তো সবকিছু খুলে বলে না, বা মেন্টালি, বিশেষ করে তার তো যত কিনোটস গুলো আপনারা দেখছেন এখানটায় মেন্টাল ইমোশনের উপরে তার কিনোটস বা প্রেসক্রিপশন ছিল, ইমোশনাল এবং মেন্টালকে কেন্দ্র করে, অর্থাৎ অ্যাসেন্স এর উপরে প্রেসক্রিপশন ছিল, অ্যাসেন্স নট ফিজিক্যাল, অ্যাসেন্স এর উপরে প্রেসক্রিপশন ছিল। নেটামিওর অ্যাসেন্স এবং পেশেন্টের মেন্টালি অ্যাসেন্স ম্যাচ করে। তো রিল্যাপস আফটার 5 ইয়ার্স। তো আমি দেখলাম যে এই পেশেন্টের সিমটোলজি, বর্তমান সিমটোলজি কি আছে দেখি। ভাই সেই একই অবস্থা, একদম কপি, সেই ট্যাসিটার্ন, কথা বলার সময় কষ্টের সাথে হাসা, যেন নকল করে হাসতেছে, সিনেমায় যেন কেউ বলে যে হাসলে তোর পয়সা দেওয়া হবে, এইভাবে হাসতেছে। ট্যাসিটার্ন, রিজার্ভ, সল্ট ডিজায়ার, সেম সবকিছু। এই যে 5টা কিনোটস, আর সেই 5টা কিনোটস ফের আমি তার মধ্যে দেখতে পাচ্ছি 5 কিনোটস। What happened? It is called real relapse. যে সমস্ত কিনোটের উপরে আপনি প্রেসক্রিপশন রেখেছিলেন সেগুলা যখন ফেরত আসে, অধিকাংশটা ফেরত আসে, অধিকাংশ যখন ফেরত আসে, then it is called relapse. পেশেন্ট ভালো ছিল কিন্তু ওষুধটা কেটে গেছে, যেটা আমরা অ্যাকচুয়ালি ওষুধ কাটে না, ভাইটাল ফোর্স এনার্জি হারিয়েছে। ওষুধ তো মাত্র মিলি সেকেন্ড কাজ করে, বাকি সব কাজ হচ্ছে ভাইটাল ফোর্স। যখন এনার্জেটিক হয় তখন সে তার সমস্যাকে নিজেই ঠিক করে। তো এতদিন বাদে রিল্যাপসটা হয়েছে, রিয়েল রিল্যাপস হয়েছে, রিয়েল রিল্যাপস হয়েছে, ব্যাপারটা বুঝছেন? দেন আমরা এখানটায় কি করব? তো আমি 5 বছর আগে প্রেসক্রিপশন দেখেছিলাম যে আমি সেখানটায় নেটামিওর লাস্ট প্রেসক্রিপশন সম্ভবত ছিল নেটামিওর 10M, 10M রিপিটেশন।
one dose repetition, right? One dose repetition. Then 2 সপ্তাহ আগে আমাকে রেজাল্ট দিয়ে গেল, প্রচন্ড রাত্রেবেলা করে চুলকাইতেছিল, যেখানটায় মেইন কমপ্লেন ছিল ইচিং নাইট, প্রচন্ড চুলকাচ্ছিল, একদম কেলিয়ে দিচ্ছিল, একদম যতক্ষণ না র হয়ে যাচ্ছিল জায়গাটা, একদম মানে ক্ষতের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলকাতো। তো স্ক্র্যাচিং, ব্লিডিং অথবা রনেস, এই যে সিমটমসটার মধ্যে নেট্টামিওর আছে। তো তো এই সিমটমস যখন আমি 2 সপ্তাহ বাদে চেক করলাম, ইচিং 80% নাই এবং ইরাপশন একদম হালকা হয়ে গেছে। নেট্টামিওর 10 ডোজ। ওকে, দ্যাটস কল্ড রিয়েল রিল্যাপস। সত্যিকারের অর্থে রিল্যাপস হচ্ছে। তাহলে রিল্যাপসের সংজ্ঞা কি? রিল্যাপসের সংজ্ঞা, যে সমস্ত কিনোটস এর উপরে আপনি প্রেসক্রিপশন করেছিলেন, যখন তার অধিকাংশ কিনোটস ফেরত আসে, অর্থাৎ সেম টু সেম কপি করে যখন ফেরত আসে, অথবা একটু অধিকাংশটা, ধরেন 8টা-9টা কিনোটস এর উপরে প্রেসক্রিপশন করেছিলেন, মিনিমাম দেখা যাচ্ছে 5টা আছে, 5টা সিমটমস আছে, এবং তার মাধ্যমেই সেই পূর্বের ওষুধটাই ইন্ডিকেট করতেছে, নতুন কোনো ওষুধের দিকে আপনি দিতে পারছেন না, তখন সেই পূর্বের ওষুধটাকেই আবার 1 ডোজ রিপিট করা। ইট ইজ কল রিল্যাপস কেস, ইট ইজ কল রিপিটেশন সেম মেডিসিন, রিপিটেশন সেম মেডিসিন। তাহলে রিয়েল রিল্যাপস ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল দিয়ে বললাম। এখন এখানকার মধ্যে অনেকেই বলতে পারেন যে এরকম তো হতে পারতো যে রোগী হচ্ছে কি খুবই, ধরেন আপনি নেট্টামিওর প্রেসক্রিপশন করলেন, ইরাপশন ভালো হলো, 3 মাস বাদে রোগী ফিরে আসলো, এইবারে ইরাপশন গুলো একদম লাল লাল হয়ে আছে, ফুলে ফুলে আছে, যে জায়গাটা ধরেন ইরাপশন এখানে ভেসিকেল, আশেপাশে জায়গাটা একদম পাফিনেস, ফোলা ফোলা, যেমন পিমড়ে কামড়ালে যেরকম ফুলে ওঠে ওরকম টাইপের ফোলা ফোলা টাইপের। পেশেন্ট ছিল ইন্ট্রোভার্টেড, কিন্তু এখন প্রচন্ড অস্থির, রেস্টলেসনেস, যেন একটা বিজিনেস, তার মধ্যে সবসময় একটা ব্যস্তবাকি ভাব, বিজিনেস। এমনিতে নেট্টামিওর খুবই ইন্ডাস্ট্রিয়াস, আর এও খুব বিজি। ওকে, পেশেন্ট অলসো হট, রাইট, বাট নেট্টামিওর থার্স্টি, ইট ইজ থার্স্টলেস। আর সব থেকে মেন্টালি ভাবে চেঞ্জ হচ্ছে, খুবই অস্থিরতা এবং খুবই হিংসুটে প্রকৃতির হয়ে গেছে, আর খুবই অস্থিরতা আর খুবই জেলাসি এবং থার্স্টি, থার্স্টলেস, রাইট। এবং বাকি কিছু সিমটম সবকিছু ঠিক আছে, ইরাপশনটা আগের থেকে বেশি অ্যাগ্রাভেটেড, পেশেন্ট আরেকটু বেশি অস্থির, ফিজিক্যাল জেনারেলের লবণ টবণের চাহিদা গেছে গা, ওইগুলা সব গেছে, আর লবণের চাহিদা নাই, গরমে কষ্ট পায় কিন্তু মাথার যন্ত্রণা অতটা পায় না, লাইক দ্যাট। এখন সিমটোলজি এখান থেকে ট্রান্সফার হয়ে যখন এখানটায় চলে আসবে, তখন কিন্তু এইবারে ঘটনা কি ঘটলো, যখন রিল্যাপস হলো, কিন্তু রিল্যাপসের পরে পিকচার কিন্তু আগের মতো আসলো না, কিনোটস ফেরত আসলো না, লবণের চাহিদা, ইন্ট্রোভার্টেড, রিজার্ভড, থার্স্টি, এই সমস্ত সিমটমস ফিরলো না, সিমটোলজি চেঞ্জ। হোয়াট হ্যাপেন? ডক্টর ভিতুলকাস বলেন, নেট্টামিওরের কমপ্লিমেন্টারি যখনই দেখা যাবে যে অন্য একটা পিকচার ক্রিয়েট করতেছে, তো এখানটায় লাগবে নিউ মেডিসিন, একটা নতুন মেডিসিন আপনাকে সার্চ করতে হবে, নিউ রেমেডি। এবং বেশিরভাগ সময় নিউ রেমেডি গুলো কমপ্লিমেন্টারি থেকে আসে। তো এখন বলেন তো, এই যে অস্থিরতা, জেলেসি, পাফিনেস, ফিজিক্যালি লেভেলে রেস্টলেস, বিজি, হট, কোন মেডিসিন হতে পারে এই সিমটোলজির উপরে? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ এপিস মেলিফিকা। এপিস মেলিফিকা। তো নেট্টামিওর এবং এপিস মেলিফিকার মধ্যে একটা সম্বন্ধ আছে। নেট্টামিও রিজার্ভড, এ কিন্তু অস্থির, মানে একে অপরের জন্য পরিপূরক। ও নিজের মধ্যে থাকতে চায়, এদিকে হিংসা ব্যস্ত করতে চায়, ও পিপাসাতে কিন্তু হট লেভেলটা ঠিক আছে। তো নেট্টামিওরের কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে বেশিরভাগ সময় কমপ্লিমেন্টারি, যে কোনো মেডিসিন আসতে পারে, কমপ্লিমেন্টারি থেকে দিতে হবে এমন কোনো বাধা ধরা নাই। যেটাই সিমটোলজি সাই দেয়, একটা ঔষধকে
কমপ্লিট করতে গেলে বা তার যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটার সঙ্গে যেটাই ম্যাচ করবে সেই মেডিসিনটাই দেওয়া লাগবে। তো এখানটা দেখা যাচ্ছে ম্যাচিং হয়ে যাচ্ছে এপিসের সাথে, এবং আপনি খুলে দেখছেন কমপ্লিমেন্টারি, আরে নেট্টামিওরের কমপ্লিমেন্টারি এপিস মেলিফিকা। তেমনি দেখেন দুইটা ইরাপশনের উপরে কাজ করে, অর্থাৎ নেট্টামিওর কাজ করে বডি ফ্লুইডের উপরে হাইপার টেনশন এবং সোডিয়ামের ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স। আমি যদি ফিজিক্যালি দিক থেকে যাই, দেন নেট্টামিওর কাজ করে কোথায়? বডি ফ্লুইডস এর উপরে, ফ্লুইডের উপর। এপিস মেলিফিকা কোথায় কাজ করে? ফ্লুইডের উপরে। দুইটার অদ্ভুত মিল। এবার ক্রনিক্যালি ভাবে এফেক্ট করে, ক্রনিক নেট্টামিওর ক্রনিক, এখানে ডিপ টাইপের ডিস্টারবেন্স ক্রিয়েট করে ধীরে ধীরে। আর এপিস মেলিফিকা কিন্তু অনেকটা অ্যাকিউটের মতো, এবং এ কাজ করে, সরি আমার ল্যাপটপটা গেছে চার্জে, তো এমনি মুখে বলি। তো এপিস মেলিফিকা যেটা কাজ করে সেটা বডি ফ্লুইডের উপরে, কিন্তু কনজেশনের উপরে, ভেনাস স্ট্যাসিস বা ভেনাস কনজেশনের উপর। ওই জন্য রেডনেস, পাফিনেস, সোয়েলিং এবং ওখানকার সেরাস মেমব্রেন, মিউকাস মেমব্রেনের ইনফ্ল্যামেশন ঘটায়। তো ইনফ্ল্যামেটরি মেডিসিন হিসেবে এপিস মেলিফিকা ওখানকার লোকাল ইরিটেশনের উপরে কাজ করতেছে, আর নেট্টামিওর কাজ করছে ডিপলি বডি ফ্লুইডের ইলেকট্রোলাইট ব্যালেন্সের উপরে। তো দুইটাই অ্যাকচুয়ালি বডি ফ্লুইডের মধ্যে কাজ করতেছে, কিন্তু নেট্টামিওর ক্রনিক্যালি, এপিস অনেকটাই অ্যাকিউটলি, অর্থাৎ খুবই পাফিনেস, ইচিং, বার্নিং, এইগুলা সব ক্রিয়েট করতেছে। তো ইচিং, বার্নিং নেট্টামিওরও ক্রিয়েট করে, রাইট? তো দুইটার সিমিলারিটি ডিসিমিলারিটি একে অপরের কমপ্লিমেন্টারি। যখনই আপনি দেখবেন নেট্টামিওরের অতিরিক্ত অ্যাকশন হইতেছে বা নেট্টামিওরের রোগীতে অ্যাকিউট এক্সারবেশন হচ্ছে, তাহলে হচ্ছে কি আপনি দেখবেন যে বেশিরভাগ সময় কমপ্লিমেন্টারি হিসেবে যদি আপনি স্কিনের কেস সলভ করেন তো অনেক সময় এপিস লাগতে পারে। আর যদি পাফিনেসটা থার্স্টলেস চলে আসে, এই দুইটা কিনোটস যদি চলে আসে, দেন ইট ইজ নট নেট্টামিওর, তখন আপনাকে এক ডোজ এপিস দেওয়া লাগবে। সো তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে কখন আমাদেরকে রিল্যাপস হওয়ার পরে কখন আমাদেরকে আগের ওষুধটাই প্রেসক্রিপশন করতে হবে। যখন বেশিরভাগ কিনোটস ফেরত আসবে যার উপরে আপনি প্রেসক্রিপশন করেছিলেন, তখন আগের ওষুধটাই ইন্ডিকেট করতেছে আর একটা ডোজ, যে কোনো কারণে হোক ভাইটাল ফোর্স তার এনার্জি হারিয়ে ফেলেছে, যে স্টিমুলেশন আপনি দিয়েছিলেন সেই স্টিমুলেশন তার ভিতরে আর নাই। আর কখন আপনি একটা আদার মেডিসিন বা একটা নিউ মেডিসিন প্রেসক্রিপশন করবেন, যখনই দেখবেন যে নতুন কিছু সিমটোলজি চলে আসতেছে এবং সেই সমস্ত নতুন সিমটোলজি একটা ঔষধের প্যাটার্নকে চিহ্নিত করতেছে, তখনই নিউ মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে। আর কখনোই পেশেন্টের চাপে পড়ে ওই আপনি হচ্ছে প্লাসিবো না দিয়ে মেডিসিনটাকে কন্টিনিউয়াসলি রিপিটেশন দিবেন না। কি ঘটনা ঘটবে? ডক্টর ভিতুলকাস বলেন হোমিওপ্যাথিক হচ্ছে একটা এনার্জেটিক মেডিসিন, অর্থাৎ এটা শুধুমাত্র বস্তুগতভাবে বডিতে কাজ করে না, এটা আপনার মেন্টাল, ইমোশনাল, মাইন্ড, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল সব জায়গাকে এফেক্ট করার ক্ষমতা রাখে। সো একটা এনার্জেটিক মেডিসিনকে অকারণে রিপিটেশন করলে আপনার সিমটমস এর প্যাটার্ন বা ভাইটাল ফোর্সের যে সিমটোলজির প্যাটার্ন সেটা অনেকটাই কনফিউজ হয়ে যায় ভাইটাল ফোর্স, এবং তার প্যাটার্ন অনেকটাই কনফিউজ হয়ে যায়। পরবর্তীকালে একটা ভালো মেডিসিন প্রেসক্রিপশন করা সম্ভব হয় না, কনফিউশনের উপরে কনফিউশন ক্রিয়েট করে, ইরোর এন্ড ট্রায়াল এন্ড ইরোর এই টাইপের ঝামেলার মধ্যে গেলে দেখা যায় সিমটোলজি অদ্ভুত ভাবে পরিবর্তন ঘটে এবং বডির সাসেপ্টিবিলিটি চেঞ্জ হয়ে যায়। বডির সাসেপ্টিবিলিটি অর্থাৎ আমরা কিছু জায়গায় দুর্বল, কোনো পোর্শনে দুর্বল, সেই দুর্বলতা গুলো ক্রিয়েট হয়। যেমন একটা প্রোভারের মধ্যে সাসেপ্টিবিলিটি ক্রিয়েট করে, যেমন আমরা ডক্টর কেন্টের অবজারভেশনের মধ্যে পড়ছিলাম যে যখন একটা মেডিসিন অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করা হয় তো এক প্রকারের কৃত্রিম প্রুভিং বডির মধ্যে চলে, পরবর্তীকালে ওই ওষুধটা দিলেই পেশেন্টের মধ্যে প্রচুর অ্যাগ্রাভেশন হয়। এটাই প্রমাণ করে যে পেশেন্টের মধ্যে সাসেপ্টিবিলিটি, এক ধরনের নিউ সাসেপ্টিবিলিটি ক্রিয়েট করে হোমিওপ্যাথিক ঔষধের অপব্যবহার করলে। সো যদি আপনাকে এনার্জেটিক মেডিসিন প্রেসক্রিপশন করতে হয় তাহলে খুব বুঝা সিমিলিমামের উপরে প্রেসক্রিপশন করেন, অযথা রিপিটেশন করবেন না, পেশেন্টের চাপে পড়ে এসে প্রেসক্রিপশন করবেন না। আপনি ভালো করে বুঝবেন পেশেন্টের বডি এবং তার সিমটমস কি বলে, সেই প্রশ্নের উত্তর না আপনি আপনার নিজের মনে শুনবেন, না আপনি পেশেন্টের শুনবেন শুধু হোমিওপ্যাথিক সায়েন্সকে, যে এখানটায় সিমটোলজি একটা নতুন মেডিসিনকে ইন্ডিকেট করছে না করছে না, আগের ওষুধটা করছে কি করছে না,
সিমটমসের ভাষা, বডির ভাষা, পেশেন্টের শরীর এবং দেহ মনের ভাষাকে বুঝেন, শুধু তার মুখের কথাই শুনবেন না। হোমিওপ্যাথিক ইজ এ সায়েন্স, এটা কোনো ভেলকিবাজি নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনাদের প্রশ্নের উত্তর 5 মিনিটের জন্য নিব। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। রিয়েল রিল্যাপস কাকে বলে, কখন ওষুধ রিপিটেশন করতে হবে সেম ডোজ, কখন নতুন ওষুধ প্রেসক্রিপশন করতে হবে, কেন প্লাসিবো দিতে হয়, প্লাসিবো না দিলে কি ঝামেলা হতে পারে, সমস্ত আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইমা আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি স্যার, যখন রিল্যাপস হবে স্যার, তখন কি ওই যে আগের পটেন্সিটাই দিতে হবে স্যার? এটা আরেকটা মনে হয় আরেকটা অবজারভেশন আছে, সেখানটায় আমরা এটা আলোচনা করবো। এই টপিকটা এখন আসে নাই। তো যদি দেখা যায় যে সেম টু সেম অনেক বেশি চলে আসতেছে হুবহু টাইপের, তখন আগের ওষুধটাই এক ডোজ দেওয়া ভালো। তবে ডক্টর হ্যানিম্যান তার অর্গানোমের মধ্যে বলেন যে একদম সেম টু সেম আগের ওষুধটা না দেওয়াই উচিত। কারণ হচ্ছে ভাইটাল ফোর্স একই স্টিমুলেশন বারবার নিতে পারে না, তাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, কমসে কম সাক্কাসনটাই চেঞ্জ করে দেন, বা যদি পারেন ঘরের মধ্যে একটা পাওয়ার বাড়িয়ে দেন। কেননা ভাইটাল ফোর্স ক্রমবর্ধমান পোটেন্সি নিতে সক্ষম। একই ওষুধ নিলে তখন অ্যাগ্রাভেশন বা অযাচিত কিছু সিমটমস চলে আসে। ওই জন্য প্রতিবারে ঔষধ দেওয়ার সময় একটু স্লাইড চেঞ্জ করা। এই জন্য সব থেকে ভালো যে উপায় বর্তমানে সেটা হচ্ছে এলএম পোটেন্সি। ওখানটায় কন্টিনিউয়াসলি ঔষধ চেঞ্জ হতে থাকে এবং ভাইটাল ফোর্সকে কন্টিনিউয়াসলি স্টিমুলেট করা যায়। স্লাইড চেঞ্জ করবেন। তো সব থেকে ভালো উত্তর হচ্ছে আগের ওষুধটা না দিয়ে একটু স্লাইড চেঞ্জ করবেন। কেননা একটু বেশি পোটেন্সি হয়ে গেলে অ্যাকচুয়ালি পেশেন্ট সাসেপ্টিবল মেডিসিনটার প্রতি, মেট্রামিওর অনেমের প্রতি খুবই সাসেপ্টিবল আছে। কষ্ট ধরেন চুলকানি আছে, স্কিনের ইরাপশনের বেশি পরিমাণে পেশেন্ট হচ্ছে গিয়ে ইরিটেট হয়, কেননা নার্ভাস সিস্টেম স্কিনের সিস্টেম তো একটু বেশি উত্তেজিত হয়, নার্ভ এখানটায় বেশি আছে। তো দেখা যাচ্ছে আপনি নেট্রামিও অনামের জায়গা প্লাস করে নেট্রামিও টেনোমের ঝামেলা কি হবে, এত অ্যাগ্রাভেশন হবে, পেশেন্টের দিক বেরিয়ে হয়ে অন্য ডাক্তার কাছে চলে যাবে। এই কারণের জন্য স্লাইড চেঞ্জ করেন। ধরেন 4টে গ্লোবেল দিয়েছিলেন, ওটাকে ফের একটু মানে ধরেন অনেম দিয়েছিলেন, তো 5-10 ml পানির সাথে ঝাঁকিয়ে ওর থেকে কয়েক ফোঁটা দিয়ে বা একটা কাপিং করে দেন সুন্দর, মানে নেট্রামিওর অনেমের মধ্যেই একটা কাপিং করে দেন, দিলে আগের থেকে স্লাইড ইনক্রিজ হইল। এইটাকে ভাইটাল ফোর্স খুব ভালো মতো নিতে পারবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান বলেন। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আমাদেরকে জানিয়েছেন। স্যার যখন ওই যে হঠাৎ ঠান্ডা লেগে যখন অসুস্থ হয়ে যায়, ওই কথাটা বলতে গিয়ে 2টা মেডিসিনের কথা বলতে গিয়া ওই কথাটা কেটে গেছিল। একটা তো অ্যাকোনাইট বলছেন, আরেকটা মেডিসিন কি হইতেছিল ওখানে? ডেভেন্স ওখানটায় 3টে মেডিসিন ছিল, অ্যাকোনাইট, সারসাপারিলা এন্ড ক্যান্থারিস। তো আমি ক্যান্থারিস দেওয়ার জন্য সেটা বলে নেই, ওই যে আপনি আমাদেরকে মানে আপনার ওই রোগীতে না একটা তথ্য দিতে চাইছিলেন যে যখন ঠান্ডা লেগে যখন হঠাৎ অসুস্থ হয়ে যায়, এক্ষেত্রে 2টা মেডিসিন বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে বলেছিলেন। Yes, একটা হচ্ছে একুনাইট আর একটা হচ্ছে নাক্সপমিক। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ। খবর একটা সবারই অনেক আমার সাথীদের রিকোয়েস্ট আছে যে লেভেল অফ হেলথ বোঝার জন্য। তো অ্যাকচুয়ালি আমার কাছে সময় খুবই কম, আমি চেষ্টা করতেছি একটা নিউ সিরিজ নিয়ে আসার জন্য 1 জানুয়ারি থেকে। সেটা হচ্ছে আপনাদের লেভেল অফ হেলথের সামান্য কিছু পেড করা হয়েছে, কারণ না দেখা যায় যে প্রি ক্লাসে যে সমস্ত আমরা হোমওয়ার্ক বা হোম টাস্ক দিই, সেগুলাতে হোমওয়ার্ক বেসড আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তো সেখানটায় খাতা চেকিং অনেক কিছু ব্যাপার থাকে, এই সমস্ত কিছু করতে গেলে শুধু আমার একার দ্বারা সম্ভব নয়,
আমার একটা টিম আছে, সেই টিম কাজ করে। তো প্রত্যেকের সুবিধার কথা ভেবে খুবই স্বল্প মূল্যে একটা কোর্সের আয়োজন চলতেছে। তো সম্ভবত খুব দ্রুত নোটিশ পাবেন আপনারা। অবশ্যই প্রত্যেকের পার্টিসিপেট চাই। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আজকের এই পর্যন্ত। আমরা ফের নেক্সট বুধবারে, এই যে ক্লাসটা চলতেছে এটা আমাদের তো চলতেই থাকবে। বুধবারে আমাদের ফ্রি ক্লাস, তো ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস চলে। তো নেক্সট বুধবার আমরা 10th নাম্বার অবজারভেশনটা করব। তাহলে আজকের যে শিক্ষণীয় ব্যাপারগুলো এগুলা সুন্দর করে নোট করে রাখবেন। কনফিউশনের শেষ নাই ভাই, মার্কেটে নানান ধরনের কনফিউশন আছে, নানান ব্যাপারে হোমিওপ্যাথিক মতভেদ আছে, কিন্তু বর্তমানে সঠিক ব্যাপারটাকে বোঝা খুবই জরুরি। তাতে করে কনফিউশন কমে যাবে এবং অনেক বেশি পরিমাণে মন ভালো লাগবে, প্রেশার কম লাগবে। এবার থেকে কিছুটা বেরিয়েছিলেন কেন্ট স্যার, কেন্টের যুগ বলা হলো। এবং এটা নিঃসন্দেহে একটা আলোড়ন সৃষ্টি আমরা তো করে এবং তার ভিতরে বেশ ইন্টারেস্টেড হলো। তারপরে আসলো ফারুক জে মাস্টার স্যার প্লাস আমাদের স্যার, বিভিন্ন পদ্ধতি রাজন শঙ্করন স্যার। এখন কি আমরা এই অঞ্চল বা ওয়ার্ল্ড বেজ আমরা কি ভিতর কাছে ঢুকে যাচ্ছি নাকি মূল হোমিওপ্যাথিতে আসলে? এম আই ক্লিয়ার? ওকে, আপনার প্রশ্নটা খুবই সময় নিয়ে ক্লিয়ার করলে হবে। হ্যাঁ, সময় নিয়ে তারপরে আমি একটু সংক্ষেপে বলে রাখি। এই যে ডক্টর হ্যানিম্যান, ডক্টর কেন্ট এবং ডক্টর ভিতুলকাস, মাঝখানে যে সমস্ত হোমিওপ্যাথি যারা জিনিয়াস যারা এসছেন, ডক্টর ভিতুলকাস এত কিছু রিসার্চ করার পরেও তিনি একটাই কথা বলছেন। এই একটা কথায় তারা এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায়। আমি এত কিছু রিসার্চ করলাম, এত কিছু লেখালেখি করলাম, সবকিছুই করেছি, কিন্তু অর্গানন থেকে বাইরে বেরোতে পারি নাই। ডক্টর হ্যানিম্যান ছিলেন একজন জিনিয়াস। আর আপনি ডক্টর কেন্টকে ফলো করেন, ডক্টর ভিতুলকাসকে ফলো করেন বা কোনো মহারথীকে ফলো করেন, সবাই কিন্তু বেরিয়েছে এই বেসিক। আমরা বেসিকটা ছেড়ে যখনই বাইরে বেরিয়ে যাচ্ছি তখনই আমরা হচ্ছে কি কনফিউজড হয়ে যাচ্ছি, রাইট? আমি সিগল মেথডের খারাপই বর্ণনা করি না, কিন্তু যে কোনো ব্যাপারে আমরা সব সময় অর্গাননকে ফলোয়ার বা পথ নির্দেশক হিসেবে রাখবো। ডক্টর হ্যানিম্যান যে হোমিওপ্যাথি আমাদেরকে দিয়ে গেছেন, অ্যাকচুয়ালি সেটা ছিল হলিস্টিক অ্যাপ্রোচ, নট মাইন্ডেড। শুধুমাত্র মাইন্ড নয়, আমরা অসংখ্য ডাক্তার তার সাক্ষী যে আমাদের যখন কষ্ট হয়, সামান্য একটা জ্বরও আসে, মাইন্ডও এফেক্টেড হয়, বডিও এফেক্টেড হয়, তৃষ্ণাও এফেক্টেড হয়, বডি টেম্পারেচারও বাড়ে, ইরাপশনও আসে, অনেক ইরাপটিভ ফিভারে, মানসিক যাতনা হয়, বডির এনার্জিও কমে। তাহলে যদি একটা রোগের ব্যাপারে যদি এইভাবে হয়, আপনি যদি প্রুভিং সিমটমস গুলোকে দেখেন, তো প্রুফাররা শুধুমাত্র কি মাইন্ডের উপরে প্রেসক্রিপশন করেছিলেন, মাইন্ডের সিমটমসই দিয়েছিলেন? যখনই একটা রস্টক্স বা কোনো মেডিসিন দেওয়া হয়েছে, তখন তার বডি, মাইন্ড, ইমোশন প্রতিটা লেভেলে যেটুকু সিমটমস ধরা পড়ছে, তো প্রুভিং যে পথে হয়েছে, আমরা যদি সেই পথেই থাকি তাহলে আমাদের কোনো মেথডের দরকার নেই। যত বেশি মেথড আসতেছে, ডক্টর ভিতুলকাস কোনো মেথডকে জন্ম দেয়নি, তিনি অর্গাননকে ভালো মতো স্টাডি করেছেন এবং তার অভিজ্ঞতার কথা লিখেছেন। তিনি নতুন কোনো মেথড আর মডস এই সমস্ত হোমিওপ্যাথিককে শুধুমাত্র সংকীর্ণ করা হচ্ছে। হোমিওপ্যাথিক হচ্ছে একটা হলিস্টিক আছে। এই চন্দ্রের যদি দৈর্ঘ্য কমে যায় পৃথিবী থেকে, তো মানুষের শরীরের মধ্যে সিম্পটোলজি ক্রিয়েট করে। আমেরিকার সোসাইটি গুলোতে অমাবস্যা এবং পূর্ণিমায় সব থেকে বেশি অপরাধের ঘটনা ঘটে। কেন ঘটে? কি আছে চন্দ্র সূর্যের মধ্যে? ইমোশনাল লেভেল কে এফেক্ট করে, তাই না? তো হলিস্টিক অ্যাপ্রোচকে কখনোই দূরে সরিয়ে রাখা যায় না। হ্যাঁ, হোমিওপ্যাথিককে সংকুচিত বা শর্ট করার চেষ্টা করে অনেকে অনেক মেথড আবিষ্কার করছেন যে ইজিলি ভাবে হোমিওপ্যাথিটাকে যদি করা যায়, কিন্তু যতই শর্ট করার চেষ্টা করা হয়েছে ততই বেশি মতিভ্রম ঘটেছে। এটাই হচ্ছে আমার যতটুকু অভিজ্ঞতা। আমি যতটুকু দেখি, আমি সেরকম মেথড প্র্যাকটিস করছি একটা সময়,
রজন সংক্রমণে একদিন প্রচন্ড বিশ্বাসী ছিলাম সমস্ত সিস্টেমের মধ্যে। যখন আমি যখন আমার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি না, তখন আমি যেখানেই ছিলাম সেখানেই ফিরে এসেছি। চিফ অর্গানন দরকার, ও সমস্ত মুড আর মেথড পড়ে সবার আগে হচ্ছে অর্গান। অর্গানন হচ্ছে গাইডার। অর্গাননের মধ্যেই হোমিওপ্যাথিক প্রিন্সিপাল অর্থাৎ ল গুলো লেখা আছে। আর সেই ল অনুযায়ী যে প্র্যাকটিস করবে, সেটা সেবা হোক, আমি হোক, মাই ভাই হোক, আপনি হোক, ল এবং প্রিন্সিপালের মধ্যে থাকলেই সে সত্যিকার অর্থে হোমিওপ্যাথি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমার একটা বেশি কথা বলতে জি আলহামদুলিল্লাহ, আই এম নট অ্যাবসলিউট স্যাটিসফাইড। ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকেই আমি আন্তরিকভাবে জয়েন করার জন্য বা অংশগ্রহণ করার জন্য প্রত্যেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাইতেছি। এবং আই এম ভেরি হ্যাপি আপনারা এতটা সময় ধরে আমাকে শুনেছেন, আমরা কিছু আলোচনা করেছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। তাহলে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আমাদের এখানে মাহমুদ স্যার বলে আছেন, উনি কি আমাদের জোয়ারদার স্যার?